আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা লাইভ ক্লাসে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ক্লাসের টপিক আপনারা দেখতে পাচ্ছেন ভেন চিত্র। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ভেন চিত্র টপিকটার মোটামুটি ইনস অ্যান্ড আউট সব দেখব। ভেন চিত্রের উপর আর কোনো সমস্যা থাকবে না আশা করি। এটা প্রিলি এবং রিটেন সহ যে কোনো জবের, বিসিএস বলেন, ব্যাংক বলেন, যে কোনো জবের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই টপিকটা আপনি যত ভালো বুঝবেন তত দ্রুত এমসিকিউ এর অ্যান্সার বের করতে পারবেন। ঠিক আছে? সবাই ঠিকমতো শুনতে পারতেছেন কিনা, আজকের ক্লাস ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ওকে, এখানে কিছু কথা বলা আছে। কোন সেটের একাধিক উপসেটের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে অনেক সময় জ্যামিতিক চিত্র ব্যবহার করতে হয়। সেট প্রকাশে এরূপ জ্যামিতিক চিত্রকে ভেন চিত্র বলে। জন ভেন সর্বপ্রথম 1880 সালে চিত্রের সাথে সেট প্রকাশ করার পদ্ধতি আবিষ্কার করেন। এজন্য তার নাম অনুসারে সেট প্রকাশের চিত্রগুলোকে ভেন চিত্র বলে। ঠিক আছে? আচ্ছা, ভেন চিত্রের বেসিক সূত্রটা হচ্ছে কি, এই এন মানে হচ্ছে নাম্বার, মানে সংখ্যা। কার সংখ্যা? এ ইউনিয়ন বি, তার মানে এ বি দুজনের মিল আছে এরকম গুলার সংখ্যা। হ্যাঁ, মানে এ বি কমন আনকমন সব। আর এন অফ এ মানে শুধু এ শুধু বি, আর এটা হচ্ছে শুধু এ শুধু বির মানে মধ্যে যেগুলা দুই গ্রুপে পড়ছে। আচ্ছা, এটা আরো বিস্তারিত বোঝাই দেবো। এর সুন্দরভাবে লেখা আছে, হ্যাঁ, ব্যাখ্যা, যে এটা মানে হচ্ছে কমন আনকমন সব উপাদান। এটা হচ্ছে শুধু এক উপাদান, শুধু অন্য উপাদান, শুধু কমন উপাদান। আর এটা যদি ড্যাশ থাকে, ড্যাশ মানে হচ্ছে যে দিয়ে কোনোটিতে পাশ করেনি বোঝায়। ঠিক আছে? এটা আমরা মর্গানের সূত্রে দেখছিলাম। ঠিক আছে? এন অফ ইউ সমান সমান এন অফ এ ইউনিয়ন বি। তার মানে হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি এর উপর কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের চিহ্ন মানে হচ্ছে সার্বিক সেট থেকে বিয়োগ হয়। তো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটাতে বুঝলে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে খুব সুবিধা হবে। ঠিক আছে? সোহানুর রহমান তুহিন নামে একজন খুব বড় একটা কমেন্ট করছে, একটু পড়ি আপনাদের সবার সুবিধার্থে, অন্যরা তো তখন একটু জয়েন করুক। স্যার, আপনি যখন ম্যাথ করান বুঝতে পারি, অনেকগুলো নিজে করতে থেকেও পারি। প্রত্যেকটা অঙ্কগুলো দুইবার করে করেছি। লাস্ট ক্লাস সমীকরণ, সহ সমীকরণ, লগ, সূচক সবই যখন করাচ্ছিলেন নিজে নিজে করেছি দুইবার করে। তবে সমস্যা হচ্ছে আজকে সেটের অধ্যায়টা করার সময়, পাতা উল্টানোর সময় সূচকের কয়েকটা ম্যাথ থেকে একদম নতুন মনে হচ্ছে। কিভাবে করবো বুঝতেছিলাম না। পরে খাতায় আগে যখন করেছিলাম ওইগুলো দেখে মাথায় আসছে সমাধান কিভাবে হবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কি করলে আগের করা ম্যাথগুলো 2 দিন পর দেখলে নতুন মনে হবে না, দীর্ঘদিন মনে থাকবে, একটু পরামর্শ দিবেন। এটার একটা সমাধান হইতে পারে। আসলে অনেক সময় বলে যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একাধিকবার, এটা ঠিক আছে, কিন্তু পরীক্ষা দেওয়া দরকার আছে। পরীক্ষা দিতে গেলে আপনি যে রিভিশন দিবেন, দেওয়ার পরে আপনার সামনে নতুন ম্যাথ আসবে বা ওই বইয়ের ম্যাথগুলো আসবে, আপনি ওটা হ্যান্ডেল করতে পারতেছেন কিনা এটা একটা ফ্যাক্টর। তো পরীক্ষার জন্য আপনাদের মডেল টেস্টগুলা অথবা যে কোনো বইয়ের বিগত জব সলিউশনের বিগত সালে প্রশ্ন বাইর করে প্র্যাকটিস করা দরকার। এই যে আননোন ম্যাথ কিভাবে ডিল করা যায়, অথবা কমন ম্যাথ, আপনি ধরেন আছে বিভিন্ন টপিকের ম্যাথ একসাথে ধরেন আছে, সাপোজ এই 2024 সালের 8-10টা বিগত প্রশ্ন বাইর করেন, করে দেখেন যে ম্যাথগুলা সমাধান করতে যান, কি কি সমস্যা ফেস করতেছেন সেটা নোট ডাউন করেন, তারপরে আমার সঙ্গে কথা বলেন। ঠিক আছে? এরকম বারবার ভুলে যাবেন, বারবার ওই নতুন নতুন প্রশ্ন সমাধান করতে যাবেন, তখন আপনার ওই সমাধানটা মনে থাকবে। আমরা ক্লাসে তো অনেক কিছু শিখি, তো এই সম্পূর্ণটা ধরে রাখতে পারি না, তবে বেসিক কথাগুলো মনে থাকার কথা। অনেকটা প্রশ্ন ধরেন আপনি শুরু করতে পারতেছেন, শেষ করতে পারতেছেন না, এরকম হইতে পারে। কিছু প্রশ্ন সমাধান করতে পারতেছেন, মনে আছে, এটা হইতে পারে। আবার দেখা যাচ্ছে কিছু প্রশ্ন আপনি শুরুই করতে পারতেছেন না, কারণ একেবারে নতুন মনে হচ্ছে, কিভাবে স্টার্ট হবে, স্টার্টিংটা আপনাকে বোঝাই দিলে আপনি পারবেন। তো এরকম বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার জন্য বেশি বেশি পরীক্ষা দেওয়া দরকার। আর পরীক্ষার জন্য আমরা তো পরীক্ষা নিলে পরীক্ষা দেন না, তো কি করবো আমরা? তা আমরা পরীক্ষা শুরু করতে পারি। আর এছাড়াও নিজে নিজে পরীক্ষা বেশি বেশি দেওয়ার জন্য বিগত সালের প্রশ্নগুলা
সমাধান না দেখে নিজে থেকে সমাধানের চেষ্টা করেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এখানে আসতেছি টোটাল ইউ সমান সমান হচ্ছে 1 2 3 4। আচ্ছা 1 2 3 কি 1 কি এ, এই যে শুধু এ হচ্ছে এই যে এ, আর এই যে এই পুরা বৃত্তটার নাম হচ্ছে এ। এখান থেকে যদি বলি শুধু এ, তাহলে কি হবে? এই এ থেকে এই যেই জায়গাটা, এটা হচ্ছে 2 নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, উভয় বাজাকে 2 নাম্বার চিত্রটাকে। আর 1 নাম্বারটা কি? এটা হচ্ছে শুধু এ। শুধু এ কি? এই এ থেকে, এ কিন্তু পুরা বৃত্তটা ছিল, যদি 2 বাদ দেই, 1 থেকে 2 বাদ দেই, তাহলে যেটা থাকবে, সরি, পুরা এই 1 হচ্ছে শুধু এ, 2 হচ্ছে এ বি, দুটা মিল আছে, আর 1 2 পুরাটা মিলে হচ্ছে এ। এই কথা বুঝতেছেন কিনা বলেন? এটা আরো অঙ্ক হতে বারবার এই কথাটা রিপিট আসবে। এ মানে হচ্ছে পুরা বৃত্তটা, সেখান থেকে উভয়টা এই পাশে চলে গেছে আর একটা এই পাশে আছে, এটাকে বলা হচ্ছে শুধু এ, আর এটা হচ্ছে এ বি, দুইটা উভয়। একইভাবে এটা পুরোটা মিল হচ্ছে বি, আর এই 3 হচ্ছে শুধু বি, আর এই যে 4, এই 4 হচ্ছে নাম, ঠিক আছে? এই যে এ ইউনিয়ন বির উপর কমপ্লিমেন্ট যদি বলা হয়, কারণ এই পুরা বৃত্তের ভেতরে যেগুলা, এগুলাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। তার মানে 1 2 3, মানে কমন আনকমন সবাই মিলে হচ্ছে 1 2 3। আর এ ইউনিয়ন বির উপর ড্যাশ মানে কোনোটাই নয়, এটা হচ্ছে 4 নাম্বার জায়গাটা। তাহলে এই 4 ধরনের ক্রাইটেরিয়া আপনারা এই ধরনের অঙ্কগুলোতে বারবার পাবেন। যদি 2 বৃত্তের অঙ্ক হয়, 4 ধরনের ক্রাইটেরিয়া: 1 নম্বর ক্রাইটেরিয়া, 2 নম্বর ক্রাইটেরিয়া, 3 নম্বর ক্রাইটেরিয়া, 4 নম্বর ক্রাইটেরিয়া। 1 নম্বর ক্রাইটেরিয়ার নাম কি? শুধু এ। 2 নম্বর হচ্ছে এ বি দুইটায়, 3 নম্বর হচ্ছে শুধু বি, আর 4 নম্বর হচ্ছে এ বি এই 1 2 3 বাদে বাকি যারা, ঠিক আছে? এগুলা একটা অঙ্ক দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা 1 নম্বর কি বলতেছে? যদি n অফ a ইউনিয়ন b ইকুয়াল টু 61, n অফ a সমান সমান 30, n অফ b সমান সমান 54 হয়, তবে n অফ a ইন্টারসেকশন b এর মান কত? তো এটা সরাসরি সূত্র প্রয়োগ করা যাবে। এইটা মানে হচ্ছে কি, আমরা জানি কি, n অফ a ইউনিয়ন b সমান সমান n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b, ঠিক আছে? তো এইটার মান দেওয়া আছে 61, এটার মান দেওয়া আছে 30, এটার মান দেওয়া আছে 54, আর এইটার মান দেওয়া নাই। এটার মান তো আমাদের বাইর করতে হবে। তাহলে 30 আর 54, এই 61 ওই পাশে নিয়ে যায়, এটা এই পাশে নিয়ে আসে, তাহলে n অফ a ইন্টারসেকশন b সমান সমান 30 আর 54 যোগ করলে 84, এখান থেকে 61 বাদ দিলে হচ্ছে 33, তাহলে সরি 23। তাহলে এই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 23, ঠিক আছে? তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, সেটেল, ওকে? আচ্ছা 2 নম্বরটা একই রকম নিজে থেকে করে নেবেন, জাস্ট মানগুলো বসাবেন, এখানে ইন্টারসেকশনের মান দেওয়া আছে আর ইউনিয়নের মানটা বাইর করতে হবে। সূত্রটা প্রয়োগ করে যে 3টার মান দেওয়া আছে ওইটা বসাই দিবেন, অটোমেটিক্যালি 74টার মান বাইরে হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে 1 2 3 4, এই 4 আইটেমের মধ্যে যে কোনো 3 আইটেমের মান দেওয়া থাকলে অপর আইটেমটা বাইর করা সম্ভব ওই একই সূত্র প্রয়োগ করে। তাহলে এখানে যতই ঘুরাই ফেরা নতুন নতুন প্রশ্ন হোক, সব পারা যাবে। এখন আসি এই 3 নম্বর প্রশ্নটা। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বেশি বেশি আসে, ঠিক আছে? দেখেন তো 3 নম্বর প্রশ্নটা পরিচিত মনে হচ্ছে কিনা। তো 3 নম্বর প্রশ্নটা কি বলতেছে দেখেন। এই প্রশ্নটাতে আমরা কিন্তু একেবারে বেসিকটা ক্লিয়ার করে নিব। 3 নম্বর প্রশ্ন বলতেছে যে 50 জন লোকের মধ্যে, তাহলে 50 জন লোক কি? 50 জন লোক হচ্ছে একটা এলাকার, একটা ক্লাসের বা একটা মানে বাড়ির, বা সামগ্রিকভাবে সবাই মিলে 50 জন। এই 50 জনের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয় বিষয়, এবং প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। তাহলে আমরা একটা চিত্র সাহায্যে করব। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু চিত্র দিয়ে করা যায়, আবার সূত্র প্রয়োগ করে করা যায়, অর্থাৎ 2 ভাবে করা যায়, ঠিক আছে? তাহলে এখানে এই যে ইংরেজিতে কথা বলে, এই বৃত্তটার নাম দিলাম ই, আর এই বৃত্তটার নাম দিলাম বি। আর তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে ই ইন্টারসেকশন বি, আর এটা কি? এটা হচ্ছে ই ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। আচ্ছা এই জিনিসটা একটু অনেকে বুঝেন না, তারা একটু দেখেন যে এই অংশ, এই অংশ, এই অংশ, এই 3টা মিলে কি? এই 3টা মিলে হচ্ছে হয় ইংলিশে কথা বলে, অথবা বাংলায় কথা বলে, অথবা ইংলিশ বাংলা দুটায় কথা বলে, অর্থাৎ অন্তত এক ভাষায় কথা বলে। এরকম লোকের সংখ্যা হচ্ছে ই ইউনিয়ন বি।
তাহলে এই বৃত্তের ভেতরে যারা, তারা যদি কোনো না কোনো ভাষায় কথা বলে, তাহলে বৃত্তের বাইরে যারা তারা কি, তারা এই কথা বলতে পারে এইরকম লোক বাদে বাকি যারা তারা। এই প্রশ্নে বলছে যে প্রত্যেকে অন্তত যে কোনো এক ভাষায় কথা বলে, তার মানে কোনো ভাষায় কথা বলতে পারে না বা বোমা কেউ নাই, তাহলে এইটার মান হচ্ছে 0। এইটাকে আমরা বলতে পারি নান। ঠিক আছে, এখন এটা ই ইউনিয়ন বি এর উপর ইন্টারসেকশন মানে কেন, মানে কেন ওই কমপ্লিমেন্ট চিহ্ন কেন, কারণ এটা মানে জানি সার্বিক সেট থেকে এই ভেতরেরটা বাদ দিলে বাইরেরটা বাইর হয়। ঠিক আছে, আচ্ছা এখানে ইউ এর মান হচ্ছে 50। তাহলে এটা খেয়াল করেন, এটা যেহেতু 0, তার মানে এই 1 অংশ 2 অংশ 3 অংশ, এই 3 অংশ মিলে 50 জন হইতে হবে, অর্থাৎ ই ইউনিয়ন বি ইকুয়াল টু 50 জন হইতে হবে। তার মানে এখানে ইউ মানে যে 50, সেই ই ইউনিয়ন বি মানেও কিন্তু 50 জন হবে, কারণ এখানে 4 গ্রুপের লোক নাই। 4 গ্রুপ মনে আছে, 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ আর এই 4 গ্রুপ, তাহলে চতুর্থ গ্রুপের লোক এখানে নাই। তার মানে এই 3 গ্রুপ মিলে 50 হইতে হবে। এই 3 গ্রুপের লোক কি কি, 35 জন হচ্ছে ইংরেজিতে। এই 35 মানে কিন্তু এই পুরো বৃত্তের 35, সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে ইংলিশে কথা বলতে পারে 35 জন, বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারে 25 জন। তার মানে এই যে ই ইন্টারসেকশন বি সমান সমান 25, তাহলে এখানে কিন্তু 25 জন বসবে। খেয়াল করেন তো, এই বৃত্তটা ছিল 35, এখান থেকে এখানে যদি 25 চলে যায়, তাহলে এখানে 10 থাকবে না। এই 10-এর নাম কি? এই 10-এর নাম হচ্ছে শুধু ইংলিশে কথা বলে। শুধু ইংলিশ আর ইংলিশ, এই দুটো পার্থক্য বুঝতে হবে। ইংলিশে কথা বলে মানে হচ্ছে এদের মধ্যে কিছু লোক অন্য ভাষায় কথা বলতে পারে, কিন্তু শুধু ইংলিশে কথা বলে মানে হচ্ছে যে ওরা অন্য ভাষায় কথা বলতে পারে না। ঠিক আছে, তাহলে এই 25 জন হচ্ছে উভয় ভাষায় কথা বলে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল লোক এখানে এখন পর্যন্ত পাইলাম কয়জন? এই 10 জন আর 25 জন মিলে কিন্তু এই বৃত্তের লোকগুলোকে আমরা চিনতে পারলাম। এরা হচ্ছে মোট এই যে 1 আর 2 এইটা যোগ করে 35 জনে কিন্তু হচ্ছে। আমাদের লোক দরকার কতগুলা? আমাদের লোক দরকার 1 2 3 গ্রুপ, মানে এটা 1 নম্বর গ্রুপ, এখানে 2 নম্বর গ্রুপ আর এটা 3 নম্বর গ্রুপ। এই লোকগুলা মিলে দরকার 50 জন। আমরা এই পর্যন্ত 35 জন লোক পাইছি, বুঝার সুবিধার্থে এইভাবে লিখতেছি। তাহলে অতএব বাংলায় কথা বলে, এই বাংলাটা নেওয়া যাবে না, এখন শুধু বাংলা নিতে হবে আগে। ঠিক আছে, কারণ শুধু বাংলায় কথা বলে এই যে 3 নাম্বার গ্রুপের লোক হচ্ছে কতজন? 50 জন মিলাইতে হবে। আমি পেয়ে গেছি 35 জন, তাহলে আমার 15 জন। এই 15 জন কারা? এই যে এরা হচ্ছে 15 জন। এই 15 কি অ্যান্সার? উত্তর কি চাইছি দেখেন, বাংলায় কতজন কথা বলতে পারে, বাংলায় কথা বলতে পারে এরা কারা, চিত্রে এরা কারা। চিত্রে কি শুধু এই অংশটা বাংলায়, নাকি এই পুরা বৃত্তটা মিলে বাংলা? পুরা বৃত্তটা মিলে বাংলা। এই কারণে এইখানে এই পুরা বৃত্তের ভ্যালু তো 15 না, তাহলে 15 যার ভ্যালু তার নাম কি? তার নাম হচ্ছে শুধু বাংলা। শুধু বাংলা আর বাংলার মধ্যে পার্থক্য আছে। শুধু বাংলা মানে অন্য ভাষায় কথা বলতে পারে না, কিন্তু যখন বলবো বাংলায় কথা বলতে পারে 40 জন হবে তখন। কেন? কারণ এই উভয় যারা কথা বলে এদের মধ্যে তো বাংলা ভাষী লোক আছে। তাহলে বাংলা কথা বলতে পারে 25 জন, উভয় ভাষায় যারা আছে তারা বাংলায় কথা বলতে পারে, আর 15 জন শুধু বাংলায় কথা বলতে পারে, তার মানে 40 জন। এই 40 জন হচ্ছে বাংলায় কথা বলতে পারা লোকের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। এই প্রশ্নটা কি ক্লিয়ার সবাই? এমডি জাহিদুল ইসলাম বলছে বললে খুব ভালো হয় স্যার। কি বললে ভালো হয়? ও বাবা, আরেকবার। আচ্ছা, এখানে এটা আমরা সূত্র আকারে দেখি। ঠিক আছে, এন অফ এ ইউনিয়ন বি সমান সমান 50, এন অফ এ সমান সমান 35, এন অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 25। এই প্রশ্নের ভাষা অনুযায়ী এর সাথে এই রিলেট করতে পারতে হবে। ঠিক আছে, এটা মানে হচ্ছে যে যতজন কথা বলতে পারে সেই কথা বলতে পারে টোটাল লোকের সংখ্যা, মানে অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, মানে মোট লোক। আর এটা মানে হচ্ছে ইংলিশে কথা বলতে পারে, আর এটা মানে হচ্ছে ইংলিশ বাংলা উভয় ভাষায় কথা বলতে পারে। তাহলে অতএব এন অফ বি সমান সমান কত?
তাহলে আমরা কি করব, এই সূত্র সরাসরি প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে কি, প্রথমে এন অফ ইউ, এটা সূত্রটা বারবার লেখার সুযোগ নাই, এটা লিখে ইকুয়াল টু প্রথমে এন অফ এ মানে হচ্ছে 35 প্লাস বি এর মান তো জানি না, এন অফ বি মাইনাস এই যে ইন্টারসেকশনটা বিয়োগ করতে হয়, মানে উভয়টা বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে 35 থেকে 25 বিয়োগ করে তাহলে 10, ঠিক আছে। তাহলে ওই পাশে এন অফ বি সমান সমান এই 50 ওই পাশে বিয়োগ হয়ে 50 মাইনাস 10 সমান সমান 40। সূত্র প্রয়োগ করলে এইভাবে ডাইরেক্ট আসবে, আর বুঝে করলে এইভাবে। এখন অনেকে মনে করতেছেন যে এতগুলা কথা, কিন্তু যখন আমরা বুঝে যাবো তখন তো এত কথা লিখবো না, কয়েক সেকেন্ডে হয়ে যাবে জানেন। এই পুরো বৃত্তটা যেহেতু 35, তাহলে এই দুই বৃত্ত মিলে 50 জন মিলাইতে হবে, তাহলে এখানে হবে 15। আমার এই পুরো বৃত্তের ভ্যালু চাইছে, তাহলে 15 আর 25 মিলে 40, 5 সেকেন্ডে হয়ে যাবে। জাস্ট বোঝার জন্য অনেকগুলো কথা বললাম, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। আরো অঙ্ক করবো অনেকগুলো। দেখেন 4 নম্বরে, কোন এক পরীক্ষায় দেখা গেল 80 জন ছাত্রের মধ্যে 50 জন গণিতে এ গ্রেড নম্বর এবং 10 জন ইংরেজিতেও গণিতে এ গ্রেড নম্বর লাভ করেছে। শুধু ইংরেজিতে কতজন এ গ্রেড নম্বর পেয়েছে চিত্র ছাড়া মুখে মুখে বলা যায়, কারণ পুরো চিত্রটা আপনি চোখের মধ্যে ভাসাইতে হবে, ঠিক আছে। এই জন্য আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে টোটাল 80 জনের মধ্যে 50 জন গণিতে এ গ্রেড, তাহলে 50 জন এ গ্রেড, আরো 30 জন লোক দরকার। 10 জন হচ্ছে উভয় বিষয়, তার মানে তাহলে নাম্বার, তাহলে শুধু ইংরেজিতে কতজন এ গ্রেড পেয়েছে, তাহলে শুধু ইংরেজিতে এ গ্রেড পাবে কতজন, তাহলে 50 জন বাদে বাকি 30 জন, তাহলে ওই 30 জন আর 10 জন মিলে 40 জন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আমি কিন্তু চিত্রটা চোখে মানে দেখতে পেয়ে কিন্তু ওইভাবে বললাম। আপনারা যারা চোখে দেখতে পাবেন না তারা দেখেন, এই যে ম্যাথে হচ্ছে 50 জন, আর এখান থেকে এই উভয় হচ্ছে আবার 10 জন যখন চলবে, তাহলে 50 থেকে 10 কমে যায়, এখানে কিন্তু 40 হয়ে যাবে। এই 40 এর নাম হচ্ছে শুধু ম্যাথে পাস করছে, মানে এ গ্রেড নাম্বার পাইছে। আর ইংলিশে কতজন জানি না, কিন্তু জানি যে উভয় 10, আবার টোটাল এই 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ মিলে আমাকে 80 জন মিলাইতে হবে। তাহলে 40 আর 10 50, 80 মিলাইতে এখানে লাগে 30, কিন্তু অ্যান্সার আবার 30 না। কারণ কি, কারণ এই 30 এর নাম তো শুধু ইংলিশ। তাহলে এই 10 সহ 30 আর 10 40, এই 40 হচ্ছে ইংলিশ সাবজেক্টে এ গ্রেড পেয়েছে। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার 40। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ইমাজিন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দুটো দেন। আচ্ছা, অপশন নাই না। একটা ক্লাসে মোট 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে, 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষয় নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয় নয়। আচ্ছা, এটা একটু বোঝাই দেয়, এই অঙ্কটাতে কথাগুলো ক্রিয়েটিভ তো। তাই একটা ক্লাসে 25 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে 25 জন শিক্ষার্থীর মধ্যে মানে কি, মোট 25 জন, 12 জন শিক্ষার্থী অর্থনীতি বিষয় নিয়েছে। তাহলে অর্থনীতি বিষয় নিয়েছে 25 জনের মধ্যে 12 জনকে, আর 13 জনের ব্যাপার। 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি, এই কেবল অর্থনীতি, এই কেবল মানে যা, শুধু মানে যা, অনলি মানে তা, ঠিক আছে। তাহলে চিত্রের মধ্যে এই অনলি বিষয়টাকে কাকে বোঝায়, এটা তো আমরা অলরেডি শিখছি কিনা। পুরা বৃত্তটা যখন বোঝাচ্ছে তখন কিন্তু ইকোনমিক্স পুরোটাকে বোঝাচ্ছে। তাহলে 25 জনের মধ্যে 12 জন অর্থনীতি বিষয় নিয়েছে, তাহলে ইকোনমিক্স সমান 12, টোটাল কিন্তু 25 জন। 8 জন শিক্ষার্থী কেবল অর্থনীতি বিষয় নিয়েছে, তাহলে এই 12 জনের মধ্যে এই যে 8 জন এরা অর্থনীতি নিয়েছে, এরা হচ্ছে কেবল অর্থনীতি। কেবল অর্থনীতি মানে এই যে এই উভয়টা বাদ দিয়ে বাকি যে অংশটা আছে, এই যে এই অংশটা এইটা বাদ। তাহলে এই পুরা বৃত্তটা মিলে যেহেতু 12, আর এই পাশের অংশ যদি 8 হয়, তাহলে এখানে অবশ্যই 4 হবে। এই 4 কি, 4 হচ্ছে উভয় বিষয় নিয়েছে। উত্তর কি চাইছে, এই অর্থনীতি কেবল অর্থনীতি বিষয় নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নয়। এই শুধু অর্থনীতি মানে কিন্তু অটোমেটিক্যালি রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই, মানে এই 8 জন রাষ্ট্রবিজ্ঞান নেয় নাই। উত্তর কি চাইছে, কতজন শিক্ষার্থী অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিষয় নিয়েছে। এই যে 12 থেকে 8 বাদ দিলে 4 জন, এই 4 জন। 2 নম্বর কি, কতজন শিক্ষার্থী কেবল রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিষয় নিয়েছে, অর্থনীতি বিষয় নয়। এই অর্থনীতি বিষয় নয়, এটা কথা দরকার নেই, কারণ শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানেই তো অর্থনীতি নেয় নাই। তাহলে শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এরা কারা, আমার টোটাল লোক মিলাইতে হবে 25 জন। এই বৃত্তটাতে যদি আমার 12 জন হয়ে যায়, এই পুরা বৃত্তটা, তাহলে এইখানে কতজন হবে, 25 থেকে 12 বাদ দিলে 13 জন। তাহলে 13 হচ্ছে এই ক্ষয়ের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4 এবং 13। এই প্রশ্নটা বইয়ের মধ্যে একটু মিস্টেক আছে, ঠিক আছে। যেহেতু এখানে 13 হবে, কিন্তু হ্যাঁ এখানে বাইরের রাষ্ট্রবিজ্ঞান 13 ধরা যাবে না, ঠিক আছে।
ওকে, সাউন্ড আসছে নাকি রে তো? আমার টোটাল লোক মিলাইতে হবে 25 জন। এই বৃত্তটা যদি আমার 12 জন হয়ে যায়, এই পুরো বৃত্তটা সাউন্ড আসছে তো? ও আগের প্রশ্নটা কি শুধু ইংরেজি নিয়েছে? ও আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, মিস্টেকটা আমি মানে মিস্টেকটা কেন হয়েছে, এই শুধু কথাটা দেখি নাই আসলে, মানে খেয়াল করি নাই। হ্যাঁ, ইংরেজিতে কতজন একের পেছনে আগের প্রশ্নের সাথে মিল করে দিয়েছিলাম। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার 30 হবে। হ্যাঁ, আমি 40 যে অ্যান্সারটা দিছি ওইটা আসলে ওই শুধু কথাটা না দেখার কারণে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা 30 হবে, কারণ হচ্ছে 10 যোগ করা লাগবে না, কারণ এই উভয়ের যে 10 এটা তো আর দরকার নেই, খালি এইটুকুই দরকার। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার 30 হবে, মানে এটা শুধু জাস্ট মিস্টেক হচ্ছে, শুধু শব্দটা দেখি নাই তো এই জন্য, তাছাড়া ঠিক আছে। পদ্ধতি 2 কে বলছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বা কোনোটাই নয় বের করা। ঠিক আছে, কোনোটাই খেলে না, অর্থাৎ ঋণাত্মক ফল বের করা। ঋণাত্মক ফল বের করা মানে কি, যে যারা বাইরে থাকবে। এই 4 নম্বর প্রশ্নটাতে আসলে ব্যাখ্যাতে ভুল হয়েছিল শুধু শব্দটা না দেখার কারণে, আর 5 নম্বর প্রশ্নের অ্যান্সারে মানে বইয়ে যে মিস্টেক ছিল এটা কারেকশন করা হয়েছে। 6 নম্বরটা দেখেন। হ্যাঁ, এই প্রশ্নটা বেশি আসে, বলছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় পাস করেছে, কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এই ফেল করছে তা নির্ণয় করো। তাহলে এই বৃত্ত, এই আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র দিয়ে মানে হচ্ছে সবগুলো লোক। এই বৃত্ত মানে হচ্ছে 5 5 5, এক পাশ 2 পাশ উভয় পাশ। আর এই বৃত্তের বাইরে যারা, এরা কারা? এরা হচ্ছে, এরা তো মানুষ, পাস করে নাই, তাই বলে তো মানুষ আছে, মানে এরা ফেল করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতেছি, টোটাল হচ্ছে 100 জন। এই 100 জনের নাম হচ্ছে ইউ বা সার্বিক সেট। 88 জন বাংলায় পাস করছে, তার মানে এই বাংলায় পাস করা স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 88। 88 জন বাংলায়, 80 জন গণিতে, তাহলে ম্যাথে পাস করছে 80 জন, এবং উভয় বিষয়ে পাস করছে 70 জন উভয়। তাহলে দেখেন এই 88 থেকে তো উভয় 7 বাদ যাবে, তাহলে 18 হচ্ছে শুধু বাংলায়। ম্যাথমেটিক্সে 80 জন থেকে 70 জন চলে গেলে শুধু ম্যাথমেটিক্স হবে কতজন? 10। তাহলে আসি ফেল করছে কতজন, এই লোকগুলো দরকার, তাই না? তাহলে কি করে বার করবো? 18, 70 আর 10 যদি যোগ করি তাহলে 80 আর 18 98। তাহলে 100 থেকে 98 জন হচ্ছে বৃত্তের ভেতরের লোক। তাহলে বৃত্তের বাইরে যারা, তারা কারা? তারা হচ্ছে 2 জন। এই 2 জন কে? এই 2 জন কোনোভাবেই এই বৃত্তকেও টাচ করে নাই, এই উভয়কেও টাচ করে নাই, এই বৃত্তকেও টাচ করে নাই। তাহলে কোনো বৃত্তকে টাচ করে নাই মানে কোনো সাবজেক্টে পাস করে নাই। কোনো সাবজেক্টে পাস করে নাই মানে কি এক সাবজেক্টে ফেল করছে? এইখানে একটা খুব কনফিউশন তৈরি হয় অনেকের, যে এরা ফেল করছে বুঝলাম, কিন্তু এরা 2 সাবজেক্টে ফেল করছে, এটা কিভাবে বুঝবো? খুব সিরিয়াস একটা উত্তর দিবে, এটা কিন্তু কনফিউশন তৈরি হয় অনেকের। সেটা হচ্ছে যে এই যে 18 জন আমরা বলতেছি যে শুধু বাংলায় পাস, তার মানে এই 18 জন কিন্তু আবার ম্যাথমেটিক্সে ফেল করছে। তার মানে এক বিষয়ে ফেল করা লোকগুলো এই বৃত্তের ভেতরেই আছে। তেমন বলতে পারেন আমরা যে বলতেছি বৃত্তের ভেতরে পাস, আসলে একটা অর্ধেক গ্লাসের পানি অর্ধেক পূর্ণ থাকলে আমরা যখন পানি ভরা মানে পানি আছে এই যুক্তিতে হিসাব করব, তখন ওইখানে অর্ধেক পানি আছে। কিন্তু যখন আবার খালি ধরে হিসাব করবো, তখন এখানে দেখবো যে অর্ধেক খালি আছে। তো এখানে এই 18 জন পাস হিসেবে ধরছি আমরা, কারণ যে 98 জন বলতেছি, এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে অন্তত এক বিষয়ে পাস। তাহলে অন্তত এক বিষয়ে পাস মানে এরা অন্য সাবজেক্টে ফেলও করতে পারে, কিন্তু কমসে কম এক সাবজেক্ট তো পাস করছে। তাহলে এই 18 জন কিন্তু ম্যাথে পাস করে নাই, ফেল করছে ম্যাথে, বাট বাংলায় যেহেতু পাস করছে এই জন্য এরা পাশের ভিতরে ঢুকে গেছে। তাহলে এই 18, 70 আর 10 মিলে 98 জন, এখানে কিন্তু এক বিষয়ে ফেল করার লোক আছে, কিন্তু অন্য বিষয়ে পাস করছে, এই কারণে তার নামটা পাশের ভিতরে ঢুকে গেছে। তাহলে এদের বাইরে যারা আছে তারা তো কোনোভাবেই কোনো সাবজেক্টে পাস করে নাই, কারণ কোনো না কোনো সাবজেক্টে পাস করলে তো ভিতরে ঢুকে যাইতো, তাই না? তাহলে এ হচ্ছে 2 বিষয়ে ফেল করছে, এই জন্য আমরা বারবার বলি উভয় ফেল। এখন এই 10 জনও কিন্তু ফেল করা স্টুডেন্ট, বাট এরা কারা? এরা হচ্ছে শুধু ম্যাথে পাস করছে। শুধু ম্যাথে যারা পাস করছে সে কিন্তু অটোমেটিক্যালি বাংলায় ফেল করছে, কিন্তু আমরা যেহেতু এক বিষয়ে পাস করছে দেখে একে পাশের ভিতরে ঢুকাই নিছি। তাহলে এক বিষয়ে যদি ফেল করা স্টুডেন্ট হইতো তাহলে এখানে আসতো না, হয় এখানে আসতো অথবা এখানে আসতো। তাহলে এখানে যারা আসছে এরা এত দুর্ভাগ্যবান যে এরা কোনো বিষয়ে পাস করতে পারে নাই,
এই কারণে এরা উভয় বিষয়ে ফেল করছে। আশা করি কেন ফেল মানে উভয় ফেল কথাটা আসে এটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ছোট ছোট যুক্তিগুলো ক্লিয়ার করে দিতেছি, এখন পরবর্তীতে আমরা ডাইরেক্ট শুধু অঙ্ক করবো। অনেকে আছে এই শুরুর এই কথাগুলো শুনে না, পরে যে ডাইরেক্ট যখন অঙ্ক করি তখন মাথার উপর দিয়ে যায়। ভাই প্রত্যেকটা অঙ্ক কিন্তু এত মানে বিস্তারিত করা যাবে না। 7 নাম্বার কি আছে দেখেন, তাহলে একটা স্কুলে কোন ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে 18 জন গান পছন্দ। আচ্ছা, আগের প্রশ্নটা কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে করতে পারতাম, বুঝছেন, সূত্র প্রয়োগ করে করলেও কিন্তু হয়ে যায়। তো বারবার সূত্র তো দেখানোর কিছু নাই, শুরুতে যে সূত্র দেখাইছি ওই সূত্র প্রয়োগ করে নির্ভর হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা একটু সূত্র প্রয়োগ করে দিই। হ্যাঁ, তাহলে চিত্র তো বুঝতে অলরেডি। সূত্র প্রয়োগের ক্ষেত্রে দেখেন, একটা স্কুলে কোন ক্লাসের 32 জন ছাত্রের মধ্যে 18 জন গান পছন্দ করে, 18 জন গান পছন্দ করে, 16 জন কি পছন্দ করে, কবিতা পছন্দ করে। তাহলে এটা এই যে এন অফ এ আর এন অফ বি এর মান, ঠিক আছে। এখান থেকে আমরা এই দুটো যোগ করে উভয়টা বাদ দিতে হয়। উভয়টা কত, 7 জন দুটি বিষয় পছন্দ করে। তাহলে এটা বাদ দিলে কি হয়, 18 16 34 থেকে 7 বাদ দিলে 27। এই 27 জন হচ্ছে অন্তত একটা বিষয়ে পাস। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে এইটা যে আসে এইটা হয় কিন্তু এন অফ এ ইউনিয়ন বি। তার মানে এরা হচ্ছে বৃত্তের ভেতরের 3টা অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ। তাহলে এদের বাইরে যারা আছে তারা কারা, তারা হচ্ছে ইউ থেকে এই এ বাদ দিতে হয়, এ ইউনিয়ন বি। কারণ কি, এটা সার্বিক সেল, এই পুরো আয়তক্ষেত্রটা থেকে বৃত্তের ভেতরের অংশটা বাদ দিলে বৃত্তের বাইরের অংশ বাইরে হয়। তাহলে টোটাল ইউ ছিল, ইউ এর মান কত 32, এখান থেকে 27 বাদ দিলে থাকবে কত, আর 5 জন। তাহলে 5 জন হচ্ছে এই যে বাইরে। আপনার চিত্র প্রয়োগ করতে পারেন, 18 16 আছে না, তাহলে এখানে 18 এখানে 16, 7 এখানে গেল, তাহলে 18 থেকে 7 গেলে এখানে থাকে 11, 16 থেকে 7 গেলে এখানে থাকে 9, 11 আর 7 18 আর 9 মিলে হচ্ছে 27। তাহলে 32 থেকে 27 বাদ দিলে হচ্ছে 5, ঠিক আছে, 5 আছে। এই 8 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন, পারবেন কিনা। 8 নম্বর প্রশ্ন বলছে যে 12 জনের একটি পার্টিতে অর্ধেক লোক ক ক্লাবের, 1/3 খ ক্লাবের এবং 4/4 উভয় ক্লাবের, কতজন কোন ক্লাবের সদস্য নয়। এটা জাস্ট এই অর্ধেক অর্ধেক তৃতীয়াংশ 1/4 নিয়ে আসবেন, পারবেন, নতুন কিছু নাই। শতকরা হার থাকলে আগে শতকরা থেকে মান বের করতে হয়, অথবা সবার শেষে শতকরার মান বসে হিসাব করতে হয়, ঠিক আছে। তাহলে কোন পরীক্ষায় 200 জনের মধ্যে, তাহলে এই যে যখন পার্সেন্টেজ নিয়ে হিসাব করবেন তখন এই শুরুতে যে 200 জন আছে না, এটাকে 100% ধরবেন, অথবা 200 জনের 70% মানে 140 জন, 60% মানে 120 জন, 40% মানে 80 জন, এই সংখ্যা ধরবেন, অর্থাৎ সবগুলাই সংখ্যা, অথবা সবগুলাই পার্সেন্টেজ ধরে হিসাব। শেষে যেহেতু আমাদের অ্যান্সারটা সংখ্যায় দিতে হবে তখন শেষে হিসাব করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেখানে কি বলছে, 200 জনের মধ্যে 70%, তাহলে আমরা 100% ধরলাম, 70% 60% আর 40%। আচ্ছা, এটা শর্টকাটটা কি জানেন, এই যে 70 আর 60 যোগ করলে কি হয়, এখানে ওই 40% উভয়টাই দুই জায়গাতে আছে, তাহলে এক জায়গাতে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে অটোমেটিক্যালি আরেক জায়গা থেকে থাকবে। তাহলে কি হচ্ছে, 60 থেকে 40 গেলে 20, 20 আর 70 যোগ করলে 90। এই 90 কি, এই 90 হচ্ছে 3 গ্রুপের লোক। এখন অনেকে মনে করতে পারেন 1 গ্রুপ 2 গ্রুপ আর 1 গ্রুপ তো বাদ দিয়ে দিলাম, তাহলে 3 গ্রুপের লোক হলো কিভাবে। সিরিয়াসলি খেয়াল করেন, ওই উভয় জিনিসটা এই 70 এর মধ্যেও 40 আছে, এই 60 এর মধ্যেও 40 আছে। ধরেন যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন যে একজন অলরাউন্ডার, সে যখন ব্যাটিং এর হিসাব করবেন ওইখানে ব্যাটসম্যানদের মধ্যেও আছে, আবার বলারদের মধ্যেও আছে, কিন্তু সে তো মানুষ একজন, তাহলে কি করবেন, আপনি কি তাকে বাদ দিয়ে দিবেন না। আপনি যদি তাকে ব্যাটসম্যানদের হিসাবে কাউন্ট করেন তাহলে বলারের সময় সংখ্যা হিসাব করা যাবে না, তাহলে 12 জনের টিম হয়ে যাবে। আবার যখন বলারে কাউন্ট করবেন তখন ব্যাটিং এ কাউন্ট করা যাবে না, ঠিক আছে। তাহলে এই জন্য এই 2 বার থেকে 1 বার বাদ দিলে অটোমেটিক্যালি আর 1 বার এর ভিতরে আছে, তার মানে এই 90 এর ভিতরে কিন্তু এই 40ও আছে, আবার এই সিঙ্গেল গুলো আছে যারা একটা খেলতে পারে।
তাহলে উভয় বিষয়ে মোট কতজন ফেল করছে, তাহলে এই 90 জন হচ্ছে হয় বাংলায় পাস, মানে বাংলায় পাস অথবা ইংরেজিতে পাস অথবা উভয় বিষয় পাস। তাহলে 100 থেকে এই 90 বাদ দিলে হচ্ছে 10। এই জিনিসটা আমরা আমাদের বইয়ে কিন্তু শর্টকাট দেওয়া আছে যে এক বিষয় প্লাস অন্য বিষয় মাইনাস উভয় বিষয়, ঠিক আছে, এই পুরো জিনিসটা 100 থেকে বাদ দিলে অ্যান্সার চলে আসে। অনেকে আছে এটা রোবটের মতো মুখস্থ করে, তাহলে তো হবে না, বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, 10 তো পার্সেন্টেজ আসলো, এখন আমাদের অ্যান্সার তো 200 জন যেহেতু প্রশ্নে দেওয়া আছে, তাহলে উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে 200 এর 10% সমান সমান 20 জন। তাহলে এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সার গ 20 জন। ঠিক আছে, 10 নম্বরটা নিজে থেকে পারবেন কিনা বলেন? 9 নম্বর তো আগে করছি। 9 নম্বর হুবু ছিল কি? হুবু ছিল না, কাছাকাছি ছিল। আচ্ছা, এই 10 নম্বরটা নিজে থেকে করতে পারবেন না? 10 নম্বরের অ্যান্সার বলেন, সবাই ট্রাই করেন। হ্যাঁ, পাঁচগুলো একসাথে করবো স্যার, তারপরে 100 থেকে বিয়োগ করলে ফেল বের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আসলে ওইভাবে কোনো কিছু একসাথে করবেন না, এটা আসলে ইললজিক্যাল করবেন না, লজিকটাকে ক্লিয়ার করে নেবেন, তারপর আপনি ইচ্ছা মতো যা খুশি তাই করেন। কিন্তু অনেকে আছে কি যে আগে যোগ করে তারপরে বিয়োগ করে, এটা এইভাবে যদি চিন্তা করেন মুখস্থের মতো, তাহলে কি করবেন জানেন? পরীক্ষার হলে যা দেখবেন আগে বিয়োগ করা দরকার, কিন্তু আপনি ওই মুখস্থ যোগে করে রাখছেন। ঠিক আছে, এই জন্য শর্টকাট গুলো আমরা যে করবো ওইটারও একটা লজিক থাকতে হবে। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থীর মধ্যে বার্ষিকে 94 জন, 80 জন গণিতে পাস, 75 জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করছে? এখন হুবু যদি এইভাবে প্রশ্নগুলো আসে তাহলে একটা স্টাইলে করা যায়, কিন্তু সব প্রশ্ন হুবু এইভাবে আসবে তারপর তো কথা নাই, ভিন্ন ভিন্ন আঙ্গেলও আসতে পারে। কিন্তু আমরা কেন কোনটা থেকে কোনটা হিসাব করতেছি একটু দেখাই দিই। এই যে আসলে আমরা 94 হচ্ছে এন অফ এ প্লাস 80 কি 80 হচ্ছে এন অফ বি মাইনাস 75 কি এন অফ এ ইন্টারসেকশন বি, উভয়টা বাদ দিতে হয়। বাদ দিলে এটা এন অফ এ ইউনিয়ন বি এর মান বাইর হবে এটা। ঠিক আছে, তাহলে এই 80 থেকে 75 আগে বাদ দিয়ে, এই যে আমার কাছে এটাকে যোগ করে, বোকামি করা যাবে না, যেটা বিয়োগ করলে সহজ সেটা। 80 থেকে 75 বাদ দিলে 5, 5 আর 94 হচ্ছে 99, এটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি। এখন আসি ইউ থেকে এটা আবার বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে ওই বৃত্তের বাইরের অংশটা বাইর হবে, তাহলে 100 থেকে 99 বাদ দিলে 1 হবে।
ঠিক আছে? তার মানে প্রত্যেকটা যোগ বিয়োগ করতেছি তার লজিক আছে, কিন্তু লজিকটা করতে করতে এমন একটা স্ট্রং লজিক দাঁড় হয়ে যাবে, তখন আপনি এমন ভাবে করবেন মানুষ মনে করবে যে মুখস্থ করছে নাকি, কিন্তু আসলে মুখস্থ না, লজিকটা খুব ধারালো হয়ে গেছে, এই জন্য খুব দ্রুত কাজ করা যায়। তো এইভাবে ডেভেলপ হয়। 11 নম্বর, তাহলে এইরকম প্রশ্ন যেগুলো আছে এগুলো স্কিপ করি, হ্যাঁ, একটু ভিন্ন টাইপের প্রশ্নগুলো করি। এই যে 11, 12, 13, অনেকে দু একজন বলছেন 15 থেকে করেন, ওকে নাইস। এইভাবে বলবেন তাহলে তো সুবিধা হবে। দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত? এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, হ্যাঁ, দেখে নিবেন। এই যে 14-15 জনের মধ্যে 18 জন এত, 26 জন এত, 2 জন উভয় বিষয়ে ভর্তি হচ্ছে। কত ছাত্রী কোনো বিষয়ে ভর্তি হয়নি? একই কাহিনী। কোন একটি কলেজের প্রথম বর্ষে 82 জন, 90 জন, 75 জন, 67 জন উভয় বিষয় নিয়েছে, কতজন অথবা দুটি কোনোটিই নেয়নি। ঠিক আছে, আচ্ছা, তাহলে উভয় বিষয়ে ফেল বার করা, উভয় বিষয়ে পাস করেনি। ঠিক আছে, আচ্ছা, কিরকম দেখেন, কোন পরীক্ষার্থী 70% গণিতে, 50% বাংলা পাস, যদি উভয় বিষয়ে 40% পাস করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তো এটাও তো আগের মতোই হচ্ছে, ঠিক আছে না? 100% থেকে এই 70, 50, 120 থেকে 40 বাদ, তাহলে 80, 100 থেকে 80 বাদ দিলে হচ্ছে 20 আনসার। ঠিক আছে, আচ্ছা, তাহলে নতুন দেখি কোথায় আছে। কোন পরীক্ষার্থী 75% তো কৃতকার্য যদি উভয় বিষয়ে 30% কৃতকার্য হয়ে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে? আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, একটু পরে আবার ব্যতিক্রমটা আসতেছে। সেটা হচ্ছে যে 75% কি পাস, পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। আর যদি উভয় বিষয়ে 30% শিক্ষার্থী কৃতকার্য হয়, এটাও কিন্তু পজিটিভ। তাই দেখেন সবগুলো পাস পাস পাস, সবগুলো তিনটা যদি একই ক্যাটাগরির হয় তাহলে চতুর্থ ক্যাটাগরিটা বাই করার জন্য এই 100 থেকে ওই আগের নিয়মে বিয়োগ করতে হয়। তাহলে প্রথম দুটা সিঙ্গেল যোগ, উভয়টা বিয়োগ, আর মোটের উপরে 100 থেকে বিয়োগ। ঠিক আছে, তাহলে 15 আর 75, 90, 100 থেকে 90 বাদ দিলে হচ্ছে 10। যেহেতু এই প্রশ্নে পার্সেন্টেজে আনসার চাইছে আর টোটাল সংখ্যা দেওয়া নাই, ঠিক আছে, তারা শতকরায় চাইছে, তাহলে শতকরায় 10 জন হবে, 10% আছে। তাহলে আসি উভয় বিষয়ে কতজন ফেল করেছে, উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে, 75%, তাহলে একই রকম। আচ্ছা, এই যে 3, এ ইউনিয়ন বি বা উভয়টি বের করা, তাহলে আমরা এবার নতুন জিনিস শিখবো। ঠিক আছে, উভয়টি বের করা। একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? ঠিক আছে, এবার প্রশ্নের প্যাটার্নটা দেখেন, কতজন উভয়টি খেলে বাড়ি করতে বলছে, আর 5 জন কিছুই খেলে না দেওয়া আছে। তার মানে এটা পজিটিভ, এটা পজিটিভ, এইটা আবার নেগেটিভ, আর এইখানে আমাদের পজিটিভটা বাড়ি করছে। তার মানে আগের যে প্রশ্নগুলো করলাম ওইগুলাতে এই পজিটিভের সাথে এই পজিটিভ দেওয়া ছিল, এইটা আমরা বাইর করছিলাম, কিন্তু এবার গোটির দান ঘুরে গেছে, এইটা আসছে প্রশ্ন দেওয়া আছে আর এটা আমাদের বাইর করতে বলছে। তাহলে এটা কিভাবে করতে হয়? তাহলে এই প্রশ্নটাতে আমি বিস্তারিত করে দিব, সূত্র দিয়ে করে দিব, ভেনচিত্র দিয়ে করে দিব, মুখে মুখে করে দিব, প্র্যাকটিক্যাল লজিক দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনাদেরকে আমরা সমন্বয় করে দিব। ঠিক আছে, তাহলে আগে আসি সূত্র দিয়ে করাই। সূত্র দিয়ে করলে সুবিধা কি, সূত্রে মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সূত্রটা কি বারবার দেখা দিতে হবে নাকি? দেখেন তো, এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এইখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি এন অফ এ ইউনিয়ন বি এটা না দিয়ে এইখানে যদি আমরা দিই এন অফ ইউ, তাহলে কি হয় জানেন? তাহলে এন অফ এ এন অফ বি মাইনাস এন অফ এন প্লাস নান। মানে কি হয়, ওই যে বৃত্তের বাইরের যে কয়েকজন আছে ওরা তো কোনো সাবজেক্টে পাস করে নাই, ওদেরকে সহ নিয়ে নিলাম। তাহলে এখানে 1 গ্রুপ, 2 গ্রুপ, উভয় গ্রুপ, কোনো গ্রুপ নয়, 4 গ্রুপের লোক হলো। এখন সবগুলাই মিলে হচ্ছে সার্বিক সেট। তার মানে এই 4 গ্রুপের লোকে কিন্তু আমাদের এতক্ষণ ধরে ডিল করতেছি আমরা। তাহলে এখন যদি মানগুলো বসাই দিই যে 18 জন ফুটবল খেলে প্লাস 14 জন ক্রিকেট খেলে মাইনাস এই কতজন উভয়টি খেলে, এরা কিন্তু উভয়। এটার নামে আমরা যদি ডাইরেক্ট বলি তাহলে বলি বোথ বা উভয়। তাহলে এটা আমাদের মান জানা নেই, এটা আমরা মান বাড়ি করবো। প্লাস নান, কোন 5 জন কোনোটি এখানে না, এটা এখানে বসবে। হ্যাঁ, অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যান যে কখন এই সূত্র কখন ওই সূত্র। আসলে বিষয়টা হয় কি দেখেন, এই যে এখানে আমরা যখন শুরুতে এই চিত্রটা বুঝতেছিলাম, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। এখন 3 ক্যাটাগরির লোক যদি থাকে
তাহলে 3 ক্যাটাগরি ধরে হিসাব। আর এই 4 ক্যাটাগরি যদি লোক থাকে তাহলে 4 ক্যাটাগরি ধরে হিসাব। এখন যখন আমাদের এই 4 ক্যাটাগরি দরকার হয় না, তখন আমরা ওই 3 ক্যাটাগরি দিয়ে, তখন এই নান বাদ দিয়ে হিসাবটা ক্যালকুলেশন করে ফেলি, ওইটা একটা আইটেম। কিন্তু যখন কখনো যদি এরকম থাকে যে কোনো সাবজেক্টে পাস করে নাই, এরকম কেউ যদি থাকে, তাহলে ও তো বৃত্তের বাইরে। তাহলে বৃত্তের বাইরে যারা, তারা হচ্ছে পজিটিভ পজিটিভ পজিটিভ, মানে 5 5 5। আর বৃত্তের বাইরে যারা, তারা হচ্ছে ফেল। তাহলে 5 5 5, এই 3 পাস মিলে হচ্ছে মোট পাস। এইটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে সব ধরনের, এক সাবজেক্টে পাস অথবা অন্য সাবজেক্টে পাস অথবা উভয় সাবজেক্টে পাস। আর এরা হচ্ছে কি, এরা হচ্ছে ফেল। এই পাস আর ফেল মিলে টোটাল কি, ফেল মিলে হচ্ছে ইউ। আশা করি আইটেম গুলো ধরতে পারবেন, তাহলে যোগ বিয়োগের খেলাটা বুঝবেন। নাহলে নাম দেখে আবার আগের সাথে মনে করছে আগে তো ছিল না নাম। না, আগে ছিল না, কারণ আগে ওই ধরনের লোক নাই, কেউ ফেল করে নাই। ধরো যে কথা কেউ বাংলায় বলে, কেউ ইংলিশে বলে, কোনো ভাষায় কথা বলতে পারে না, বোবা এরকম লোক তো নাই। তার মানে কোন না কোনো ভাষায় অবশ্যই কথা বলবে। তাহলে 18 আর 14 মিলে 32, 32 আর 5 মিলে 37, মাইনাস এটা আছে এন এ ইউনিয়ন ইন্টারসেকশন বি। আর এই যে এন অফ ইউ, এটা মানে হচ্ছে টোটাল লোক, ঠিক আছে, 30। এটা ইকুয়াল টু সমীকরণ যেভাবে আছে ওইভাবে সাজাইলাম, ঠিক আছে। এখন আসি নামটা, এটা এই পাশে নিয়ে আসি, এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 37 থেকে 30 বাদ দিলে হচ্ছে 7। এইভাবে করলে যে সমস্যাটা হয়, আপনাকে রোবটের মতো অঙ্কের ক্যালকুলেশন করতে হয়। আপনি ফিল করতে পারতেছেন না, এবং যে দ্রুত করবেন বা জাম করবেন, 2-1 লাইন বাদ দিয়ে মুখে মুখে করে ফেলবেন, এই বিষয়টা ফিল করা যাচ্ছে না। কিন্তু এই সেম অঙ্কটা আমি যদি চিত্রের মাধ্যমে করি, তাহলে কিন্তু আমি একটা ফিল করতে পারবো। ফিল করা মানে কি, চোখের সামনে আপনার ভাসবে, ঠিক আছে। তার আছে টোটাল হচ্ছে 30 জন, এর মধ্যে 18 জন হচ্ছে এক ক্যাটাগরি, আর 14 জন হচ্ছে আরেক ক্যাটাগরি। এখানে সেই 5 জন হচ্ছে কোনো ক্যাটাগরির না। তাহলে সিরিয়াসলি খেয়াল করেন, 5 জন কিন্তু কোনোটাই খেলে না, এই জন্য 5 জন বাইরে দিলাম। মুখস্থ যদি এখানে 5 দিয়ে দেন মাঝখানে, তাহলে কিন্তু ভুল হবে। দিতাম 5 এইখানে, যদি এইখানে না না বলে এইখানে না বলতো, তার মানে উভয় বিষয়ে খেলে 5 জন, তখন এখানে 5 দিতাম। কিন্তু তো না বলছে, তাহলে এই জন্য বাইরে দিতে হবে। আর এখানে খেলে বাইরে করতে বলছে, তার মানে এটা আমাদের প্রশ্নের উত্তর এখানে লুকায় আছে। এখন এটা কিভাবে আসবে, তাই না? আচ্ছা, এই ধরনের প্রশ্ন যখন আসবে, তখন খেয়াল করেন, টোটাল লোক 30 জন, এর মধ্যে 5 জন খেলে না, তাহলে এই গ্রুপ এই গ্রুপ এই গ্রুপ এইগুলো মিলে হবে 30 - 5 = 25 জন। তার মানে খেলে না 5 জন, যেহেতু ওরা বাদ দিলে, তাহলে 25 জন খেলে। এই বন্ধু সবাই ক্লিয়ার? তাহলে এইখানে আমার 25 জন মিলাইতে হবে। কিন্তু আমি দেখতেছি 18 জন আর 14 জন মিলে হয়ে যাচ্ছে 32 জন, কিন্তু আমার লোক তো লাগবে 25 জন। তাহলে কয়জন বেশি হয়ে গেছে? এই যে 7 জন বেশি হয়ে গেছে, এই 7 এখানে বসবে। কোনটার পরে কোনটা করতেছি, প্র্যাকটিক্যাল লজিকের সাথে ম্যাচিং করতে হবে। যে লোক আছে 30 জন, খেলে না 5 জন, তাহলে খেলে হচ্ছে 25 জন। ওই 25 জনের মধ্যে আমি 18 আর 14 যোগ করে দেখতেছি 32 জন হয়ে যাচ্ছে, তাহলে 7 জন বেশি হচ্ছে। এই যে কয়েকজন বেশি হবে, সেই কয়েকজনকে উভয় খেলার মধ্যে লাগাই দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জান্নাত মিতু, আপনাকে তো বললামই যে আমরা সবগুলো, এই প্রশ্নটা সবগুলো দেখবেন, সবগুলো থেকে একই ভাবে দেখতেছি। এটা একটা নতুন আইটেম, এই জন্য আমরা 2-3 ভাবে সমাধানটা দেখা দিব। কিন্তু যখন তারপরে সমাধানটা করতে যাবো, তখন তো একভাবে সমাধান করবো। এটা আসলে দেখাচ্ছি, একটু তো দেখাই দিতে হবে। আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন আসি, এই পুরো জিনিসটা আমি খাতা কলম ছাড়া করতে যাচ্ছি। কি করবো? খাতা কলম নাই। তাহলে ওই ভেন্সিতে যে কাজটা করলাম, ওইটা আমি চোখে আমার দৃশ্যমান ভাসবে, কিন্তু এই লেখাটা, সূত্রটা আমার চোখে ভাসবে না। এই জন্য এরকম সহজ প্রশ্নগুলো ভেনচিত্র দিয়ে করা সহজ। কারণ কি, দেখেন, ভেনচিত্রে আমার ভাসতেছে টোটাল 30 জন আছে, 18 আর 14 মিলে 32 জন, কিন্তু আমার খেলে না 5 জন। তাহলে 5 জন যদি খেলে না, তাহলে 25 জন খেলে, আর লোক হয়ে যাচ্ছে 32 জন। তাহলে 5 জন যেহেতু খেলে, মানে 25 জন আমাকে লোক বানাইতে হবে, তাহলে অতিরিক্ত কতজন? 7 জন। এই 7 জন হচ্ছে উভয় খেলা খেলে। এই যে জিনিসটা আমাদের কি আসলো, মুখে আমাদের, মানে মুখে মুখে করতে পারলাম। এই জন্যই চিত্রের মাধ্যমে এই ধরনের প্রশ্ন সমাধান করা সহজ। তাহলে 19 নম্বর প্রশ্নটা, ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকজন এখানে যতজন লাইভ দেখতেছেন, প্রত্যেকজন অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তো। এই 19 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? মুখে মুখে পারতে হবে, খাতা কলমে করেন আর না করেন। আচ্ছা, যে কাজটা আবার মুখে মুখে করলাম, ওইটা তো যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। মানে আগে যে প্রশ্নটা, আপনারা একটু অ্যান্সার দিতে থাকেন না, আমি একটু দেখাই দিই। যে আগে যে প্রশ্নটা করলাম, এটা যে লিখলাম না, আচ্ছা, তাহলে এটা লেখাটাকে একটু কাহিনী বানাই। তাহলে হচ্ছে যে 18 + 14 মাইনাস 30 - 5। হ্যাঁ, এটা কেন করলাম? এই ধরে যোগ করে আসবে 32, এটা যোগ করে হবে যারা খেলে তারা 25 জন। তাহলে এখানে এক্সট্রা লোক আছে 7 জন, এই সাথে আছে। এই যে কেন, কার সাথে যোগ বিয়োগ, কাকে সামনে রাখবে কাকে পিছনে রাখবেন, এটা তো আপনার লজিকে বলে দিবে। তাহলে 19 নম্বরে অ্যান্সার বলেন। হ্যাঁ, মাধ্যমিকের পর যারা শিক্ষার্থীর মধ্যে 7 জন ল্যাটিন ভাষা, 8 জন ফ্রেঞ্চ ভাষাতে পড়ে,
এবং 3 জন দুটির একটুও পড়ে না, তাহলে এই 3 জন পড়ে না, 15 জন থাকে এদের বাদ, তাহলে লোক হচ্ছে কতজন? লোক 12 জন। কিন্তু 8 আর 7 দেখে দেখতেছি 15 জন হয়ে যাচ্ছে, তাহলে অতিরিক্ত কতজন? 3 জন। এই 3 জন হচ্ছে উভয় ভাষায় পড়েছে। সূত্র দিয়ে করতে পারেন, চিত্র দিয়ে করতে পারেন। তাহলে প্রিলিমিনারি দুটাতে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এই যে একটা কথা বলছি, এক লাইনে দেয়া হিন্টস গুলো মুখস্থ করে লাভ নাই। অনেক কাছে এক লাইনের হিন্টস গুলো মুখস্থ করে, এটা তো যোগ্য মুখস্থ করার জিনিস না। উপরের ব্যাখ্যাগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপরে লিখুন, যখন বুঝে যাবেন তখন ডাইরেক্ট লিখতে পারবেন। তাহলে এই প্রশ্নটা একটু এক লাইনে যদি লিখি, 32 জন ছাত্রের মধ্যে টোটাল 32 জন, 16 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 6 জন কিছুই খেলে না। তাহলে 6 জন কিছুই খেলে না মানে কি? তাহলে 26 জন খেলে। এখন আমাদের দেখতেছি 16 জন খেলে আর 14 জন খেলে, হয়ে যাচ্ছে 30 জন। কিন্তু আমার তো লোক 26 জনের বেশি হওয়ার কথা না। তাহলে এই যে 4 জন অতিরিক্ত হচ্ছে, এরা হচ্ছে উভয় খেলা খেলে। এই তো সবাই খুব ভালো পারতেছেন, গুড, আলহামদুলিল্লাহ। তাহলে 53 জন লোকের মধ্যে 36 জন ফুটবল খেলে, 18 জন ক্রিকেট খেলে, 10 জন ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলে না। কতজন ফুটবল ক্রিকেট উভয়টি খেলে? দেখেন এরকম প্রশ্ন কত আসতেছে পরীক্ষায়। উভয় বিষয়ে পাস বের করা। আচ্ছা, ওই আগের প্রশ্নটাই জাস্ট এখানে হচ্ছে পাস ফেলের অঙ্কগুলোতে, এগুলোই কিন্তু আপনাদের শতকরা অধ্যায় আছে। 22 নম্বর দেখেন, কোন পরীক্ষা 60% শিক্ষার্থী ইংরেজিতে পাস, 75% গণিতে পাস, কিন্তু 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। বললো পাস পাস, আবার এখানে লাগাই দিল ফেল, তাহলে কিভাবে করা যাবে? তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল যে 100 জন আছে না, এই 100 জন থেকেই 15% ফেলটা আগে বাদ দিয়ে দিব। তার মানে আমাদের টোটাল পাস করবে 85% লোক। আমাদের যে 60 আর 75 মিলে হয়ে যাচ্ছে 135%, কিন্তু আমার তো 85%-এর বেশি হওয়া যাবে না। তাহলে আমার অতিরিক্ত কতজন? অতিরিক্ত হচ্ছে এই পাশে 15, এই পাশে 30, 35, 15 35 50%। এই 50% লোক অতিরিক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই 50% হচ্ছে কি উভয় বিষয়ে পাস করেছে। তাহলে আগের আইটেমের সাথে তো হুবহু মিল আছে, তাই না? আচ্ছা, এই জিনিসটাই চিত্র বসায় করলে একই কাজ করবেন। জাস্ট চিত্রটা দেখলে আপনার হবে কি, যাদের একটু মাথা কাজ করতেছে কম তারা আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা অলরেডি চিত্র আমরা ধরে নিতেছি যে আপনার চিত্র যেহেতু অনেকবার বোঝাইছি, আপনি চিত্র বুঝে গেছেন। তাহলে 53 নম্বর দেখেন, কোন পরীক্ষায় 52% শিক্ষার্থী ইংরেজিতে, 42% শিক্ষার্থী গণিতে ফেল করছে। যদি উভয় বিষয়ে 17% ফেল করে থাকে, তবে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন অনেকে কিন্তু মিস্টেক করতে পারেন। দেখেন আপনি করতে চাই মিস্টেক করতে পারেন, কারণ কি? কারণ হচ্ছে যে আপনি আগের অঙ্কটা স্টারে এই অঙ্কটা করতে পারেন, চেষ্টা করতে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে কোন পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে ফেল করলো, যদি উভয় বিষয়ে 17 জন ফেল। এটা যদি খেয়াল করেন, এই এই 52 আর 42 এরা কিন্তু ফেল, আবার 17 জন ফেল, তার মানে এরা কিন্তু একই ক্যাটাগরির লোক। তাহলে এই অঙ্কটা করার সময় 100 থেকে 17 আলাদাভাবে বিয়োগ করার দরকার নাই। এটা হবে এইরকম 52 প্লাস 42 মাইনাস 17 ডাইরেক্ট। অনেকে কিন্তু এখানে এইটাকে যদি এটা যদি ফেল না থাকে, যদি পাস থাকতো, তাহলে যেভাবে করবেন, এইখানে ফেল থাকলেও কি একইভাবে করবেন না। দেখেন এটা চিত্রটা কেমন হবে। এটা ধরেন আছে যে কি ইংরেজিতে ফেল, 42 জন গণিত ম্যাথমেটিক্সে ফেল, আর 17 জন। এই 17 কিন্তু এই যে এইখানেই মাঝখানেই বসতেছে, ঠিক আছে, ওভারল্যাপিং। এটা হচ্ছে 42, সরি 52, আর এটা হচ্ছে 42। তার মানে এটা কিন্তু এই 17 কিন্তু বাইরের 17 না। কারণ কি? কারণ হচ্ছে এইটা হচ্ছে ফেল, এই বৃত্তটা ফেলের বৃত্ত, এই বৃত্তটা ফেলের বৃত্ত। তাহলে উভয় ফেলটা কি এই বৃত্তের ভেতরে যাবে না? এখন কেউ যদি উভয় ফেল দেখে মনে করেন উভয় ফেল তো সবসময় বাইরে বসে, হ্যাঁ বাইরে বসে কখন? যখন এই বৃত্তগুলো বলা হয় পাশ পাশ। হ্যাঁ এখানে তো বৃত্তগুলো সিঙ্গেল সিঙ্গেল ফেল ফেলে বলছে, এই জন্য মুখস্থ করলে কিন্তু এইরকম জায়গাগুলোতে ধরা খাবেন, ঠিক আছে। তাহলে 52 আর 42 যোগ না করে 17 আগে বাদ দিই, তাহলে 25, 52 আর 25 মিলে 75 এর 2 77। তাহলে 100 থেকে এই টোটাল কিন্তু দেওয়া থাকবে না, পার্সেন্টেজ যখন বলবে তখন অটোমেটিক্যালি ধরে নেবেন 100%, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 23 নম্বর প্রশ্নের অ্যান্সার 23%। ক্লিয়ার কিনা বলেন?
ক্লিয়ার না? ওকে, তাহলে এরকম ছোট ছোট বিষয়গুলো ক্লিয়ার হবেন যদি কেয়ারফুল থাকেন। আচ্ছা, তাহলে আমরা এগুলো স্কিপ করি। তাহলে 20% গণিতে, 30% ইংরেজিতে ফেল, উভয় বিষয়ে ফেল 13%। দেখেন পরীক্ষায় কিন্তু চলে আসছে, ঠিক আছে? তার মানে এইভাবে টেস্ট করতে হতে পারে। পদ্ধতি 4, ইউ বা সর্বমোট সংখ্যা বের করা। তাহলে সর্বমোট সংখ্যা বের করতে গেলে কি করতে হবে দেখেন। সর্বমোট সংখ্যা বের করা মানে কি, ওই যে আমরা চিত্রে দেখছিলাম না, মনে আছে কি আপনাদের? ইউ মানে হচ্ছে এই যে এ প্লাস বি মাইনাস বোথ প্লাস নান। এই 4 গ্রুপের লোক যদি দেওয়া থাকে তাহলে ইউ তো অটোমেটিক্যালি বার হবে, কারণ এই 4 গ্রুপে যোগ বিয়োগ করে যেটা হবে ওইটা তো ইউ এর ভ্যালু, তাই না? মানে ব্যাপারটা দেখেন, এই যে এইভাবে এই বৃত্তের অংশ, এই বৃত্তের অংশ, মানে এই অংশ, এই অংশ, এই অংশ, এই 3 অংশ দেওয়া আছে, আবার এই বাইরেরটা দেওয়া আছে। তাহলে এরা বাদে তো আর কেউ নাই, এই 4 গ্রুপের লোক যোগ করেই তো টোটাল হয়ে যাবে। তাহলে এখানে ইউ বা সর্বমোট বের করা দেখব। আসলাম বিন আবু বকর বলছেন, ভাই এটা কি শতকরা নিয়মে করা যাবে? 100% ধরে। এখানে তো শতকরাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে শতকরা জাস্ট পার্সেন্টেজের কথা বলতেছে, কিন্তু এখানে পার্সেন্টেজের তো কোনো ক্যালকুলেশন নাই। পার্সেন্টেজের ক্যালকুলেশন আছে, এই যে এইখানে আছে, এটা করবো। দেন এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, আবার শেষে 60 জন ফেল বলছে। তাহলে এইখানে তো পার্সেন্টেজের সংখ্যার একটা সমন্বয় করতে হবে। এখানে পার্সেন্টেজের একটু কাজ আছে কিন্তু শেষে, বাট শুরুতে নর্মাল ভাবে মনে করি এই 60 জনের কথা নাই, ঠিক আছে? কি বলা আছে? 100% লোক। তাহলে কোনো পরীক্ষায় বাংলা 100% লোকের মধ্যে বাংলা 60%, গণিতে 50%, সেক্ষেত্রে কৃতকার্য হয়েছে পজিটিভ, পাস পাস। যদি উভয় বিষয়ে 40% কৃতকার্য হয়, এটা পাস। তাহলে আমরা এই উভয় বিষয়ে মোট যে 60 জন ফেল করছে না, এরা পার্সেন্টেজে কত এটা বার করবো। তাহলে দেখেন তো, একটা পার্সেন্টেজ, 2টা পার্সেন্টেজ, 3টা পার্সেন্টেজ, 4টা দেওয়া আছে। 4টা দেওয়া থাকলে 5 নাম্বারটা তো অটোমেটিক্যালি বার করা যায়। ওই সূত্র যদি ফেলি, 100% সমান সমান 60 প্লাস 50 মাইনাস 40, আর এইখানে হচ্ছে প্লাস এক্স। প্লাস এক্স কেন? কারণ উভয় বিষয়ে মোট 60 জন ফেল করে থাকে। এই যে ফেল, উভয় বিষয়ে ফেল মানে এটাকে কিন্তু নান বলে। হ্যাঁ, এই নানটাকে ধরি আমরা এক্স। এই যে এক্স ধরলাম না, এক্স এর মানটা হচ্ছে পার্সেন্টেজে আসবে। দেখেন এগুলো হচ্ছে পার্সেন্টেজের কাজগুলো আগে। এই 60কে কিন্তু এখনো কোনো ডিল করিনি আমরা, 60-এর নাম জানি না, মনে করি 60 নাই। কেন 60 নাই? কারণ এই পার্সেন্টেজ গুলো আছে না, আমরা এখানে একটা পার্সেন্টেজ আনবো, মনে করি এখানে কিছু নাই, তাহলে এখানে পার্সেন্টেজে কত হয় সেটা বাইর করবো। সেটা বাইর করার পরে তারপরে আমরা ডিল করবো, ঠিক আছে? তো 60-এর 110 থেকে 40 বাদ দিলে হচ্ছে 70 প্লাস এক্স, ঠিক আছে? 100%, 70 প্লাস এক্স। তাহলে এক্স সমান সমান এই যে 100 থেকে 70 বাদ দিলে 30%। এটা কিন্তু পার্সেন্টেজ আসে। নাম কি? এক্স এর নাম কি ছিল? উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে ফেল হচ্ছে 30%। তাহলে এই 30% এর মান হচ্ছে 60 জন। তাহলে আমরা যে ধরে নিছি যে টোটাল হচ্ছে মোট হচ্ছে 100%, তাই না? এই মোট তো 100% লোক ধরে নিছি। তাহলে 100% এর টোটাল ভ্যালু কত হবে? 30-এর ডাবল 60, 100-এর ডাবল হচ্ছে 200। তাহলে আসলে টোটাল লোক ছিল এখানে 200 জন। এই প্রশ্নের অ্যান্সার 200। এটা গেল সূত্র প্রয়োগ করে। সূত্র বিষয়টা কিন্তু খুব জটিল কিছু না। আর যদি ভেন চিত্রের মাধ্যমে করি তাহলে কি হবে? তাহলে এখানে 40% উভয় বিষয়, তাহলে এখানে 40, 60 থেকে এখানে 40 গেলে এখানে থাকে 20, তারপরে এই 50 থেকে এখানে 40 গেলে এখানে থাকে 10, তাহলে 20 আর 40, 60 আর 10-এ 70% হচ্ছে মোট অন্তত এক বিষয় পাস। 100% এর মধ্য থেকে 70% অন্তত এক বিষয় পাস করে, তাহলে 30% উভয় বিষয়ে ফেল। এই 30% এর ভ্যালুই তাই 60। তাহলে 30% এর ভ্যালু যদি 60 হয়, তাহলে 100% এর ভ্যালু হবে 200। তাহলে এই ভেন চিত্র আর এই সূত্রের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। দেন এখানে 70 আসছিল, তারপরে 30 আসছিল, ওইখানেও কিন্তু 70 আসছে, 30 আসছে। ওইটার নামটা আমরা দেখতে পারতেছি, চিত্রটার কারণে দ্রুত করতে পারতেছি, আর এখানে জাস্ট সিস্টেমেটিক হইতে সমীকরণ সাজাইতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ভেন চিত্র সহজ আছে না? তাহলে জটিলগুলো করে একটু। তার আগে বলেন এই 26 নম্বরের অ্যান্সার বলেন। 26 নম্বর অঙ্কটা এই এর আগের অঙ্কটার সাথে মিল আছে, কিন্তু কোথায় পার্থক্য আছে এটা ধরতে পারতেছেন কিনা দেখেন। ক্লাস কিন্তু মাত্র 40 মিনিট নেওয়া হয়েছে। 1 ঘন্টা ক্লাস করবেন, তারপর শেষ হবে কিনা সেটা পরে দেখব। রিমা পান আজকে শেষ করে দিবেন? আজকে শেষ করব না, 3টা বৃত্তটা রেখে দিব,
আগামী ক্লাসে শতকরা অধ্যায়ের অংশটার সাথে সমন্বয় করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু রিটেনের প্রশ্ন, ঠিক আছে? রিটেনের প্রশ্ন কিন্তু ভেনচিত্র দিয়ে করা যাবে, চিত্র দিয়ে করা যাবে, কিন্তু ব্যাখ্যাগুলো লিখে দিতে হবে, মুখে মুখে করলে হবে না। তো আমরা কি এটা মুখে মুখে করবো না লিখে লিখে করবো বলেন তো? ক্লাসে 43 মিনিট দেখাচ্ছে কেন আমার? আচ্ছা 56 মিনিট হয়েছে, আচ্ছা সমস্যা নাই। আজকে হচ্ছে আমরা 5 নম্বর পদ্ধতি পর্যন্ত ক্লিয়ার করবো। তো আসি, কোন বিদ্যালয়ে একটা পরীক্ষার্থী, আচ্ছা 70% গণিতে, 80% বাংলায় পাশ করছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে 10%, এটা হচ্ছে যে আমরা কি করব, এটা হচ্ছে আমরা ওই 100% থেকে ফেলটা আগে বাদ দিব। কখন এইটা কাজ করতে হয়, এটা তো আগে শিখছি না, যে যখন এক জাতীয় হয় না, পাশের সাথে ফেল থাকে। আর যদি চিত্রের সাথে চিন্তা করি, এটা তো বৃত্তের বাইরের অংশ, তাই না? তাহলে বৃত্তের ভেতরে কত পার্সেন্ট আছে? বৃত্তের ভেতরে আছে 100 থেকে 10 বাদ দিলে 90। ইমাজিন করতে পারতেছেন কিনা দেখেন, এই বৃত্ত, এই বৃত্ত, এই অংশ, এই অংশ, এই অংশ, এরা মিলে কত জানি না, টোটাল কত 100 এটা জানি, বাইরে কত 10 এটা জানি। তাহলে এই তিনটা মিলে কত? 100 থেকে 10 বাদ দিলে 90। তাহলে এই তিন অংশ মিলে 90 হতে হবে। আর এখানে আমার দেওয়া আছে এটা 70 আর এটা 80, তাহলে 70 80 যোগ করলে আমরা দেখতেছি 150 হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো 90 শেষ করতে হবে। তাহলে এই 70 আর 80 থেকে 90 বাদ দিলে যে অতিরিক্ত থাকবে 150 থেকে 90 বাদ, তার মানে হচ্ছে 60। এই 60% হচ্ছে ওভারল্যাপিং করলেই এই তিন গ্রুপ মিলে টোটাল 90% মানুষ বানানো সম্ভব হবে। তাহলে এই 60 হচ্ছে পার্সেন্টেজ। দেখেন এটা হচ্ছে এই যে শেষের সংখ্যা দেখে আবার ঘাবড়ে যায় না, সংখ্যা ধরে হিসাব করতে যায় না, সংখ্যার হিসাব পরে, পার্সেন্টেজ আগে না কেন, যে এই যে 360 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করছে, তার মানে এই বৃত্তের মাঝখানে এই জায়গাটার ভ্যালু পার্সেন্টেজ হচ্ছে 60। তাহলে 60% এর ভ্যালু হচ্ছে 360, তাহলে 100% এর ভ্যালু হচ্ছে এই যে 6 গুণ 600। এই জিনিসগুলো কিভাবে ডিল করতে হয় লিখিত পরীক্ষায় শেখাইছি না আপনাদেরকে শতকরা ক্লাসে, যে ধরি টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা x, তাহলে x এর 60% সমান সমান 360, অতএব x সমান সমান 360 গুণন উপরে 100 নিচে 60, কাটাকাটি করলে 600। এটা একটা স্টাইল। আর একটা হচ্ছে ঐকিক নিয়মে, যে উভয় বিষয়ে কি পাশ করে 60 জন পাশ করলে টোটাল স্টুডেন্ট সংখ্যা 100 জন, উভয় বিষয়ে মোট 360 জন পাশ করলে মোট স্টুডেন্ট সংখ্যা হবে 100 ডিভাইডেড 60 গুণন 360, মানে ঐকিক নিয়মে, ঠিক আছে? এইভাবেও কিন্তু স্টুডেন্ট সংখ্যা টোটাল 600 জন আসে। এটা হচ্ছে রিটেনে, কারণ কি রিটেনে তো আপনি ডাইরেক্ট এইভাবে লিখতে পারেন না, ঠিক আছে না? ওকে, এই টাইপের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায়, এই যে সামনে এসআই এর নিয়োগ পরীক্ষা আছে না, ওইখানে দেখা যাবে যে এরকম প্রশ্ন রিটেনে আসতে পারে, ঠিক আছে? ঠিক নাই, কারণ এটা রিটেনে আসার মতো কোয়ালিফাইড প্রশ্ন এগুলা, এবং অনেক পরীক্ষা আসছে। 27 নম্বরটা তাহলে নিজে থেকে করে নেবেন। আমরা যদি ধরেন আছে খাতা কলম ছাড়া করতে চাই, পারবো? খাতা কলম ছাড়া মুখে মুখে কে আমার সাথে কে কে পারবেন বলেন? বাহাদুরি দেখাচ্ছে বিষয়টা এরকম না, বিষয়টা এরকম যে আসলে এই জিনিসগুলো মানে যত বেশি আপনি প্র্যাকটিস করে করে ইমাজিনেশন পাওয়ার আপনার যত বাড়বে, তত আপনি চোখের সামনে আপনার এইভাবে ভাসবে এটা কেন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো কেন হচ্ছে দেখেন তো, 70% ইংরেজি, 80% বাংলায়, 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল। পাশ বললো আর ফেল, তাহলে 90% উভয় বিষয়ে মানে সব মিলে পাশ, কিন্তু 70 আর 80 150, তাহলে এখানে 60% ভ্যালু 300, আগের বার ছিল 360, তাহলে 5 গুণ, তাহলে 100% মান 500। এই যে এইভাবে বলতেছি, আমি কি অঙ্ক মুখস্থ করছি না, বিষয়টা হচ্ছে আপনি নিজে বানায় দেন এরকম অঙ্ক, আমি তাও কয়েক সেকেন্ডে বলে দিতে পারবো। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? এই 1 ঘন্টা ক্লাস না হইতে এত ক্লান্ত হয়ে যান, আপনারা কি পাইছেন বলেন তো? আপনাদের জন্য কোর্সের লিঙ্ক কত বড় হয়ে গেছে জানেন? আমাদের মানে এত সিস্টেমেটিক লস হচ্ছে যে বলা সম্ভব না। আপনারা তো অনেকে যারা আছেন স্লো করে আর যত বেশি অঙ্ক করানো যায়, উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে 2 বিষয়ে 280 জন পাস করে থাকে। এই অঙ্কের আগের অঙ্কের সাথে যেহেতু মিল আছে, 5 সেকেন্ডে 85 আর 80 মিলে 165, 95 মিলাইতে গেলে লাগবে 90%, আর 70%, 70% পরে 280, তাহলে 400 জন। এটা নিজে করে নেবেন, একটু ভিন্ন লেজুর লাগানো অঙ্ক, ঠিক আছে? 29 নম্বর দেখেন, বলছে যে একটা স্কুলে 60% ছাত্র বাংলায়, 70% ছাত্র গণিতে পাশ করে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করলে এবং 250 জন ছাত্র উভয় বিষয়ে পাশ করলে মোট কতজন ছাত্র শুধু বাংলায় ফেল করেছে? শুধু বাংলায়, শেষে কিন্তু মোট চায় নাই, ঠিক আছে? আচ্ছা, কি করা যাবে এটা?
আমরা আরো 10 মিনিট ক্লাস করবো, 35 নম্বর পর্যন্ত অঙ্ক করবো, ঠিক আছে? 29-এর পর আরো 5-6টা অঙ্ক আছে, তার মধ্যে 3টা করলে হয়ে যাবে। তাহলে একটা স্কুলে 60% ছাত্র বাংলা। তার আগের অঙ্কের মতোই এখানে আমরা শেষের অঙ্কটা 250 জন বাদ দেয়, আমরা মোট মানে 100% ভ্যালু বাইর করি। তারপরে শেষের যে লেজুরটা আলাদা চাইছে না, কতজন ছাত্র শুধু বাংলায়, এটা আমরা পরে ডিল করতেছি, ঠিক আছে? তাহলে আমরা যদি চিত্র দিয়ে করি তাহলে কিরকম হবে চিত্রটা? চিত্রটা হবে একটা বৃত্ত, এই বৃত্তটা কি বাংলায়, তাহলে বাংলার বৃত্ত। আর এটা বৃত্ত কি? এটা বৃত্ত হচ্ছে গণিত। তাহলে মাঝখানে কি 20% হচ্ছে উভয় বিষয়। তাহলে এই যে এটা হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু 20 না, 20 হচ্ছে এইখানে। কারণ কি? কারণ এটা কিন্তু দেখেন, এই খুবই ইম্পর্টেন্ট কথা, এই যে প্লাস প্লাস বলতেছি না, বুঝতেছেন কিনা দেখেন, এটা কিন্তু দুইটা পাশ, আর এটা তো মাইনাস। কেন মাইনাস? কারণ উভয় বিষয় ফেল। তাহলে 250 ছাত্র উভয় বিষয় ফেল করছে, ঠিক আছে? তাহলে আসি 100 থেকে 60, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 70, আর এখানে কত আমরা জানি না, তাহলে এখানে 20। তাহলে আমরা আসি 100 থেকে যদি 20 বাদ দিই তাহলে থাকে 80। 60 আর 70 মিলে হচ্ছে 130, 130 থেকে 80 বাদ দিলে 50, তাহলে এখানে বসবে 50। তাহলে এখানে যদি 50 হয়, 60 ছিল বাংলা, তাহলে 50 এটা, তাহলে আমি এখানে 10। গণিতে ছিল 70, এখানে যদি 50, তাহলে এটা 20। আগের অঙ্কগুলোতে তো এগুলো করি না, এখানে কেন করতেছি? এখানে করার কারণ আছে। কারণ হচ্ছে কি, আমাদের এই 50% বার করছিল তখন কিন্তু আমাদের অঙ্ক কাছাকাছি আছে। 50% ভ্যালু 250, কিন্তু এখানে এবার 100% ভ্যালু 500 বাইর করে লাভ নাই, কারণ এখানে মোট চাই নাই। মোট চাইনিজ আছে কি, মোট কতজন ছাত্র শুধু বাংলা। এই শুধু বাংলায় কারা? চিত্রের মধ্যে দেখেন, শুধু বাংলায় তারা। এই বাংলায় 60, শুধু বাংলায় কারা? যারা উভয়ের 50 বাদ দিলে বাকি যে 10% থাকে, এই 10%-এর নাম হচ্ছে শুধু বাংলা। এটা কিন্তু শুরুতে বলছিলাম। তাই শুরুতে বিষয়টা যদি না বুঝেন তাহলে তো এইরকম প্রশ্নের উত্তর দিতে পারবেন না, শুধু বাংলা খুঁজেই পাবেন না, ঠিক আছে? তাহলে এখানে 50% মানে 250, এই পর্যন্ত আমরা ক্লিয়ার। যেহেতু উভয় বিষয়ে পাস করছে 250, তাহলে 10% ভ্যালু হচ্ছে এই যে 5 গুণ 5 গুণ, তার মানে 50। তাহলে 50 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ওরে ফেল করেছে তাই মানে বুঝতে সমস্যা হচ্ছে। 50 জন আসছে না, এটা 50 অ্যান্সার হবে না, কারণ দেখেন শুধু বাংলায় এরা তো পাস, এই 10 পাস, এই 50 পাস, এই 20 পাস, কিন্তু শুধু বাংলায় ফেল চাইছে। আরো সূক্ষ্মভাবে দেখা লাগবে। তাহলে এই শুধু বাংলায় ফেল স্টুডেন্ট কারা বলেন তো একটু? কত পার্সেন্ট ফেল? শুধু বাংলায় ফেল পার্সেন্টেজে কত? এটা অ্যান্সার বলেন। কি পারতেছেন? কি খুঁজে পাইছেন? বাংলায় 10 না নিয়ে যদি 20 নিতাম বিষয়টা, হ্যাঁ ঠিক আছে। এইখানে এই 10% আর 20%কে আরো একটু ব্যাখ্যা করি, খেয়াল করেন। এই 50% কিন্তু উভয় বিষয়ে পাস, এই 10% বাংলায়, শুধু বাংলায় পাস, এই 20% শুধু গণিতে পাস। এখন এই শুধু বাংলায় পাস কথাটার ব্যাখ্যাটা আরো একটু যদি এক্সপ্লেন করি, তাহলে যারা শুধু বাংলায় পাস করছে এরা তো গণিতে পাস করে নাই, তার মানে এই 10% হচ্ছে গণিতে ফেল সমান সমান। আচ্ছা, শুধু বাংলায় পাস সমান সমান, সিরিয়াসলি খেয়াল করেন, সমান সমান গণিতে ফেল সমান সমান 10%। তার মানে যারা 10% শুধু বাংলায় পাস করছে, এই শুধু বাংলায় পাস মানে তো গণিতে পাস করতে পারে না। যদি গণিতে পাস করতোই তাহলে উভয় বিষয়ে পাস করছে, তাহলে তো 50% সাথে ঢুকে যায়। তাহলে এই 10% হচ্ছে শুধু বাংলায় পাস মানে গণিতে ফেল, এটা 10%। তাহলে এই 20%-এর নাম কি? এই 20%-এর নাম হচ্ছে গণিতে, এই যে শুধু গণিতে পাস ইকুয়াল শুধু বাংলায় ফেল ইকুয়াল টু 20%।
এই যে আমরা গণিতের বৃত্তের ভেতরে দেখতেছি যারা 20% গণিতে পাশ করছে এবং শুধু গণিতে পাশ করছে, তার মানে এই বাংলায় পাশ করতে পারে না। যদি বাংলায় পাশ করতো তাহলে গণিত বাংলা 2 পাশ করতো, 50-এর সাথে মার্চ হয়ে যেত। তার মানে বাংলায় পাশ করে নাই মানে কি, বাংলায় কি করছে, এই 20% কিন্তু বাংলায় ফেল করছে। তাহলে বুঝতে পারতেছেন প্রশ্নের ভাষাটার জটিলতাটা। এখন এই প্রশ্নটা যে কথাগুলো শিখলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ভালো করে বুঝেন তাহলে বাকিগুলো খুব পানির মতো সোজা মনে হবে। তাহলে এই 20% হচ্ছে শুধু বাংলায় ফেল। তাহলে এই 20% এর মান বাইর করতে হবে, কারণ এই প্রশ্নে বলছে কি শুধু বাংলায় ফেল করেছে। তাহলে শুধু বাংলায় ফেল করছে 20%, 50% যদি 250 হয় তাহলে 5 গুণ বেশি, তাহলে 20% এর মান হচ্ছে 100 জন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 100 জন। খুবই ক্রিয়েটিভ একটা প্রশ্ন, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা উভয়টি করে বা করে না এরকম কেউ না থাকলে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কারণ ধরা যাচ্ছে একটা টিমে অলরাউন্ডার নাই, তাহলে কি হবে, 6 জন বলার ব্যাটসম্যান 5 জন বলার 5 জন বলার আলাদা আলাদা, কোনো অলরাউন্ডার নাই, মানে সবাই একক বৈশিষ্ট্য। অলরাউন্ডার থাকলে ধরেন একটা ক্যাটাগরি বাড়ে। তাহলে এটা খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু পড়ি শুনেন। এই প্রশ্ন কয়েকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সিরিয়াসলি জাস্ট 3টা অঙ্ক করে দিলে হয়ে যাবে। একটা ক্লাসে 10 জন ছাত্র আছে যাদের 4 জন ক্রিকেট খেলে এবং 3 জন ফুটবল খেলে, এবং ওই ক্লাসে ক্রিকেট ও ফুটবল উভয়টি খেলতে পারে এরকম কেউ নেই। তাহলে বুঝতে হবে ক্রিকেটার 4 জন ভিন্ন ছাত্র এবং ফুটবলার 3 জন ভিন্ন ছাত্র, এদের মধ্যে দুটি খেলতে পারে এমন কেউ নাই। তাই এবার বিয়োগ করারও কোনো প্রয়োজন নাই, অর্থাৎ মোট 3 গ্রুপের লোক আছে। তাহলে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আর কোনোটাই খেলে না এরকম লোক আছে, কিন্তু উভয়টাই খেলে এরকম লোক নাই। তাহলে অন্তত একটি খেলে 4 আর 3 7 জন, সুতরাং একটিও খেলাও খেলতে পারে না 10 - 7 = 3 জন, মানে 3 গ্রুপের লোক আছে। তার মানে আমি যদি চিত্র আকার হিসাব করি, 1 বৃত্ত, 2 বৃত্ত আর বাইরের অংশ, তাহলে বাইরে এটা 1 অংশ, এই বৃত্তের একটা অংশ, এই বৃত্তের একটা অংশ, এই জায়গাতে কেউ নাই, তার মানে এটা 0। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো 23 নম্বর প্রশ্নের ভাষাটা পড়ি, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। 400 জন লোকের একটি দলে 375 জন ইংরেজি, 200 জন বাংলায় কথা বলতে পারে। ইন্ডিভিজুয়াল দেখে 375 200 মনে হচ্ছে না, 500 পার হয়ে গেছে, কিন্তু লোক তো 400 জন। উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোক সংখ্যা কত? এরকম প্রশ্ন কিন্তু ব্যাংকের পরীক্ষায় এবার অনেকগুলো আসছে, সেম ক্যাটাগরি প্রশ্ন। মোহাম্মদ আবু হান্নান নুসরাত আরেকবার বুঝিয়ে দেন ভাই, অনেক কথা বলছে আপনি, মানে এই কথাটা যদি অর্ধেক বলে ছাড়ে দিতাম তারপরে আপনারা রিকোয়েস্ট করতেন আর অনেকবার বলা সম্ভব হতো। আপনারা একটু রিপিট শুনে নেবেন, মানে আগের প্রশ্নটা আমি জানি তো জটিল মনে হবে, এই জন্য আপনি বলার আগে আমি অনেক কয়েকবার অলরেডি রিপিট করছি 29 নম্বর সমাধানটা। ক্লাস শেষে ওই পয়েন্টে যে টানে টানে একটু আবার দেখে নেবেন, কারণ নতুন করে কিছু বলার নাই, যা বলার সব বলে দিছি। অনেকে চান যে এখনই ইনস্ট্যান্ট ক্লিয়ার হয়ে গেলে একটু আলহামদুলিল্লাহ বলে নিতাম, কিন্তু আপনাকে এই আলহামদুলিল্লাহ বলাইতে যে আমার যে মানে কথাগুলো আবার রিপিট করতে হবে কয়েকবার, এতে অন্য যে কয়েকজন এখন ক্লাসে আছে অর্ধেকজন চলে যাবে এখন লাইভ ছেড়ে, বুঝছেন, কারণ ওরা তো অলরেডি বুঝে গেছে, বিরক্ত হয়ে যাবে। তাই এই জন্য একটু ক্লাস শেষ করে ওইটা আবার একটু রিপিট দেখে নিন। 400 জন লোকের একটি দলে, তাহলে 400 তে 300, আচ্ছা এখন ধরেন তাহলে 400 জন লোক যদি কোনো অলরাউন্ডার না থাকে তাহলে 375 জন আলাদা মানুষ, 200 জন আলাদা মানুষ। ঠিক আছে, তাহলে উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোক সংখ্যা কত? আচ্ছা এখানে উভয় ভাষায় কথা বলতে পারে লোক আছে, ঠিক আছে, তাহলে আমার উভয় ভাষায় লোক কথা বলতে পারে না এরকম কেউ নাই। তাহলে 375 আর 200 মিলে তো লোক সংখ্যা হয়ে যাচ্ছে 575, কিন্তু আমার লোক তো মিলতে হবে 400 জন, তাহলে আমার অতিরিক্ত লোক হওয়া লাগবে 175 জন। এই 175 জন হচ্ছে আমার মাঝখানে বসে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা খুবই একই। ঠিক আছে, 260 জন 180 জন বাংলা কথা বলে লোক 400 জন, তাহলে কতজন উভয় ভাষায় কথা বলতে পারে? তাহলে এই দুইজনটা যোগ করে যে কয়েকজন অতিরিক্ত হবে, আচ্ছা ওই অতিরিক্ত কয়েকজনে হচ্ছে এই উভয় ভাষায় কথা বলতে পারে। বিষয়টা একটু আরো প্র্যাকটিক্যালি বলি, যখন সাকিব আল হাসান ছিল অলরাউন্ডার হিসেবে, ধর ব্যাটিং এ অর্ডারে 6 জন ব্যাটিং, সাকিবের কারণে আর বলার 5 জন, বলার 4 জন, ধরেন সাকিব বাদে, হ্যাঁ এখন ব্যাটসম্যান আছে, ইউনিক ব্যাটসম্যান 5 জন আর
ধরেন এই যে ব্যাটসম্যান 6 জন আর বলার 5 জন নিয়ে সাধারণত দল হয়, হ্যাঁ। তো সাকিব থাকার কারণে এই বলার সাকিব এখানে আছে বলার হিসাবে, সে জয়েন করছে, কিন্তু সে যখন ব্যাটিংও করতেছে তখন এই 6 জনের জায়গায় মনে হচ্ছে অ্যাকুরেট ব্যাটসম্যান আছে 7 জন। তাহলে সাদার 5 জন কি 11 জন 12 জন প্লেয়ার না, এই যে সাদার 5 12 জন প্লেয়ার মনে হচ্ছে, কিন্তু আসলে তো এখানে লোক প্লেয়ার তো 11 জন। তাহলে কয়জন অলরাউন্ডার আছে এখানে? এই 11 জন বাদে যে একজন অতিরিক্ত হচ্ছে, এই একজনে হচ্ছে অলরাউন্ডার, যে মানুষ একজন কিন্তু সে ইম্প্যাক্ট ফেলতেছে বলার হিসাবে ব্যাটসম্যান হিসাবেও। এই জন্য যেই কয়েকজন অতিরিক্ত হয় ওই কয়েকজনকে বলা হয় উভয়টি খেলে, ঠিক আছে। তাহলে 32 নম্বর কি বলছে, একটা স্কুলে 600 ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকে হয় ইংরেজি বা বাংলা অথবা উভয় বিষয় নিয়েছিল, মানে 3 গ্রুপের লোক আছে। যদি 75% ইংরেজি 45% বাংলা নেয় তবে কতজন উভয় বিষয় নিয়েছিল? আগে আমরা যখন এরকম পার্সেন্টেজ থাকবে তার পার্সেন্টেজের হিসাবটা করবো। তাহলে আমার লোক হইতে হবে 100%, লোক হয়ে গেছে 75 আর 45 মিল হচ্ছে 120%। তাহলে লোক বেশি হচ্ছে কত? 20%। এই 20% হচ্ছে উভয় বিষয়। এখন উত্তর চাইছে সংখ্যা কতজন। আমাদের যেহেতু শুরুতে 600 জন দেওয়া আছে, তাহলে এই 600 এর 20% যদি আমরা বাড়ি করি তাহলে যে 120 আসবে, এই 120 হচ্ছে 32 নম্বর প্রশ্নের অ্যান্সার। তার মানে পার্সেন্টেজের কাজ করে নিয়ে টোটাল সংখ্যার সাথে বুঝাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 120 জন। 33 নম্বর বলছে একটু ভিন্ন, একটু মনোযোগ দিয়ে পড়ুন। কি বলতেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90% ছাত্র বাস ব্যবহার করে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে। এই প্রশ্নটা হুবহু ইংরেজিতে অনেকগুলো পরীক্ষা আসছে, জানেন। ব্যাংকের প্রশ্ন কিন্তু এইখান থেকেই, মানে এই প্রশ্নটা ব্যাংকের পরীক্ষা আসছে। তো বেসিক ম্যাথের কোর্স ফুললি করলে 80% ব্যাংকের ম্যাথ কভার হয় যদি বইয়ের সবগুলো ম্যাথ এবং নিয়ম মাথায় আয়ত্তে থাকে। শুধু ইংরেজি ভাষাটাতে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অনেকে বেসিক ম্যাথের গুরুত্বটা ওইভাবে বোঝে না। 33 নম্বর কি বলতেছে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90% ছাত্র বাস ব্যবহার করে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে, এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুটোই ব্যবহার করে। তার মানে বাস নাই বা রাইড শেয়ারিং নাই এরকম ব্যবহার করে না, এরকম কেউ নাই, ঠিক আছে। তার মানে লোক সংখ্যা এখানে মানে চিত্র শাখা যদি চিন্তা করি যে একটা বৃত্ত, দুইটা বৃত্ত, এই বাইরে কেউ নাই, তাহলে এই গ্রুপ আছে, এই গ্রুপ আছে, অথবা এই দুই গ্রুপের লোক আছে। তাহলে আমার তো টোটাল লোক সংখ্যা 100%, তাই না? তাহলে এই বৃত্তটা হচ্ছে 90%, এই বৃত্ত হচ্ছে 15%। আমি দেখতেছি 90 আর 15 যোগ করলে হয়ে যাচ্ছে 105%, মানে এই 5% লোক অতিরিক্ত হয়ে যাচ্ছে না? তাহলে এই অতিরিক্ত 5% এইখানে বসবে। আশা করি সবাই ক্লিয়ার। এখন উত্তর কি চাইছে আবার? তাহলে এই 90 মধ্যে এখানে 5 বাদ যাবে, 15 থেকে 5 বাদ যাবে। উত্তর কি চাইছে? যে রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের, রাইড শেয়ারিং ব্যবহার করে কারা? এই 15% হচ্ছে রাইড শেয়ারিং ব্যবহার করে, আর এটা হচ্ছে বাস ব্যবহার করে। তাহলে এই যে রাইড শেয়ারিং ব্যবহার করে 15%, এই ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে? তাহলে এই যে 15% স্টুডেন্ট আছে, মানে ধরি 15 জন, এদের মধ্যে বাস ব্যবহার করে কারা? এই টোটাল 15 জনের মধ্যে এই দিকে যে উভয় ঢুকে গেছে 5 জন, এরা বাসও ব্যবহার করে। তার মানে দুইটাই ব্যবহার করে যারা, তারা হচ্ছে রাইড শেয়ারিংও ব্যবহার করে, বাসও ব্যবহার করে। তাহলে রাইড শেয়ারিং করার লোক 15 জন আছে, এদের মধ্যে 5 জন বাইক শেয়ার মানে বাসও ব্যবহার করে। তাহলে এই 15 জনে যদি 5 জন হয়, পার্সেন্টেজে কত? পার্সেন্টেজে হচ্ছে 33.33%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। অনেকে অ্যান্সার 5% দিয়ে দিবেন, এটা কনফিডেন্টলি ভুল উত্তর। কারণ 5% এর নাম কি? 5% এর নাম হচ্ছে বাসও ব্যবহার করে, রাইড শেয়ারিং ব্যবহার করে। কিন্তু প্রশ্নের ভাষাটা কি চাইছে? ইংলিশে কিন্তু আরো সহজে বলা ছিল যে রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের, রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্র হচ্ছে 15 জন, এর মধ্যে বাসও ব্যবহার করে 5 জন, বাসও ব্যবহার করে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এই যে কথাগুলো পড়লাম এতক্ষণ ধরে, যে উভয় বিষয়ে কেউ ফেল করে নাই বা 3 গ্রুপের লোক আছে, এই কথার ভাষার স্টাইলটা এইরকমও হতে পারে। 34 নম্বর, ঠিক আছে। হ্যাঁ, আর এইটা করে দিয়ে আজকের ক্লাস ক্লোজ হয়ে যাবে। তো 34 নম্বরে দেখেন, এই প্রশ্নের ভাষাটাকে পড়ি। কোন পরীক্ষায় 80% পরীক্ষার্থী গণিতে, 90% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে, এটা কিন্তু পাশ। উভয় বিষয়ে কেউ ফেল করেনি, উভয় বিষয়ে কেউ ফেল করেনি, এটা মানে যা এই বৃত্তের বাইরে কেউ নাই, এখানে 0। এই কথা বুঝতেছেন কিনা বলেন? তার মানে এখানে এই এক বিষয় পাস, আরেক বিষয় পাস, উভয় বিষয় পাস, এই 3 গ্রুপের লোক আছে। এই 3 গ্রুপের লোক মিলে কতজন হইতে হবে? 100% হইতে হবে।
কারণ কি, কারণ টোটাল লোক তো 100%। তার কি বলছে 80% পরীক্ষার্থী গণিতে, তার এই বৃত্তটা হচ্ছে 80%। 90% পরীক্ষার্থী বাংলায়, তার এই বৃত্তটা হচ্ছে 90%, পুরো বৃত্তটা। আর উভয় বিষয়ে কেউ ফেল করেনি, তার মানে এই বাইরে হচ্ছে 0। তাহলে উভয় বিষয়ে পাশ করছে কতজন? উভয় বিষয়ে পাশ করছে 350 জন, বলতেছে পার্সেন্টেজে কত? তাহলে আমরা দেখি 80 আর 90 যোগ করলে হচ্ছে 170, কিন্তু আমার লোক হইতে হবে 100%, তাহলে বেশি হচ্ছে কত পার্সেন্ট? 70%। এই 70 হচ্ছে আসলে উভয়। এই কথাটা কি ক্লিয়ার কিনা বলেন? প্রশ্নের ভাষাটা দেখে অনেকে আবার ঘাবড়ে যান যে উভয় বিষয়ে কেউ ফেল করেনি মানে কি? এই উভয় বিষয়ে কেউ ফেল করেনি মানে আসলে এখানে বাইরের লোক সংখ্যা 0 হবে, বৃত্তের ভেতরে 100% মিলাইতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের 70% হচ্ছে উভয় বিষয়ে পাশ করলো। তাহলে এই 350 জন হচ্ছে এই 70%-এর ভ্যালু 350। কত সুন্দর করে মিলা দিয়েছে, 5 গুণ। তাহলে ওই পরীক্ষায় কত পরীক্ষার্থী ছিল? পরীক্ষার্থী 100% ছিল মানে 500 জন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 500 জন। ক্লিয়ার কি? আচ্ছা, ক্লিয়ার হয়ে থাকলে জানাবেন। ওকে, 35 নম্বরটা হুবহু আগের অঙ্কের সাথে মিল আছে। দেখেন উভয় বিষয়ে কেউ ফেল করে না। দেখেন কোনো বলছে কোনো পরীক্ষায় 90% পরীক্ষার্থী ইতিহাসে, 85% পরীক্ষার্থী ভূগোলে কৃতকার্য হলো। কৃতকার্য মানে পাস। যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে, যে উভয় বিষয়ে কেউ ফেল না করে মানে আমরা যে আগে যেটা বিয়োগ করে নেই 0 হওয়ার কারণে বিয়োগ করার আর দরকার হচ্ছে না। তাহলে এরকম প্রশ্ন কিন্তু আমরা অলরেডি আগে করছি। উভয় বিষয়ে 225 জন পাস করে থাকে, তবে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল? আশা করি আগের অঙ্কের সাথে ম্যাচিং করে হুবহু নিজে থেকে পারবেন। আর সেকেন্ডে উত্তর দেওয়ার টেকনিক কি? 90 আর 85 মিলে হচ্ছে 100। আচ্ছা, 175 কত দরকার? দেখেন 100 থেকে আমরা এই দুটো যোগফলটা বিয়োগ করবো, ঠিক আছে? এই দুটো যোগ করে 100% বিয়োগ করবো। তাহলে এই দুটো যোগ করে 100 বিয়োগ মানে কি? 90 বাদ গেল, 85 থেকে 10 বাদ গেল, তাহলে 100 চলে গেল, থাকলো 75। এই 75% ভ্যালু হচ্ছে 225। তাহলে 3 গুণ 100% ভ্যালু 300। টেকনিক্যালি চিন্তা করলে অনেক দ্রুত পারা যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা কি করব? এই যে 3টি বৃত্ত সম্পর্কিত ভেনচিত্রের প্রশ্নগুলা জাস্ট আমাদের বেসিক ম্যাথ বইয়ে বেসিক কিছু প্রশ্ন দেওয়া আছে, খুব ডিপে আমরা যাব না, বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর শতকরা অধ্যায়ের কিছু অঙ্ক ছিল, যদি আপনাদের সমস্যা মনে করেন প্রশ্ন করবেন, আমি করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। মাত্র 1 ঘন্টা 15 মিনিট ক্লাস করছি। অনেকে কিন্তু মনে করতেছেন কত ঘন্টা ধরে যে ক্লাস করছি। না, অনেক ঘন্টা ধরে ক্লাস করি নাই। 1 ঘন্টা 15 মিনিট খুব সিম্পল, ঠিক আছে? হ্যাঁ, আগামীকালকে ক্লাস নেব ইনশাল্লাহ। ইমরান হোসেন বলছেন 42 পর্যন্ত আছে, শেষ করে দিন পারলে। শেষ করে দেওয়া সম্ভব, কিন্তু এই সময় আর কারো মাথায় ঢুকবে না। 3টা বৃত্ত সম্পর্কিত প্রশ্নগুলো একটু জটিল আছে। আগামীকাল শুক্রবার এক্সট্রা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? নাইদা নহা বলছেন লাস্ট ম্যাথগুলো ভালো বলছে। লাস্ট ম্যাথগুলো ভালো বুঝছেন, তার প্রথমে ম্যাথগুলো তো আরো ইজি ছিল, ওখানে তো বেসিক কথা ছিল, হয়তো ক্লাসে মনোযোগ দেন না। একটু সময় দেন, হ্যাঁ, সমস্যা নাই, ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।